আসসালামু আলাইকুম সবাইকে। কুইক অনলাইন স্কুল এবং মেডিকেল সাস্টারে সবাইকে স্বাগত। তো আজকে আমরা এসএসসি বায়োলজি চ্যাপ্টার 6-এর লেকচার 4-এ ব্লাড বা রক্ত নিয়ে আলোচনা করব। আমরা আগের 3টা লেকচারে উদ্ভিদে কিভাবে পানি বা অন্যান্য খনিজ লবণ পরিবাহিত হয় সেই প্রসেসটা দেখাইছিলাম এবং আমরা 3টা ভিডিও বানাইছি, অনেক তোমাদের কনসেপ্ট দিছি, যেটার মাধ্যমে তোমরা মোটামুটি বুঝতে পারো যে না, এটাই আসলে এইভাবেই ঘটে। তো আমি চাচ্ছি যে মানবদেহে যে পরিবহনটা ঘটে এটা তো বেশি ইম্পর্টেন্ট, কারণ তোমাদের অনেকেরই ড্রিম আছে তোমরা মেডিকেলে পড়বা ভবিষ্যতে, ফিউচারে। তো মানবদেহে যেটা ঘটে, যেভাবে পরিবহনটা ঘটে সেটা যেন তোমাদেরকে ভালোভাবে দেখানো যায়। এবং এই যে দেখো, মানবদেহের যে পরিবহনটা যে ঘটায়, মানবদেহের যে পরিবহনটা যে ঘটায় সেই হচ্ছে রক্ত। এখন মানবদেহে আসলে কি কি পরিবহন ঘটতে হবে এই জিনিসটা একটু দেখায়। দেখো, আমাদের আবার বেসিক থেকে আসতে হবে। জীবনী শক্তি চ্যাপ্টারটা হচ্ছে এই পুরা তোমাদের এসএসসি বায়োলজির একটা বেসিক। আমাদের এসএসসি বায়োলজির ফুল কোর্স বাই তহিদুল ইসলাম ইমন, তোমরা যদি ওই প্লেলিস্টে যাও আমাদের চ্যানেলে যাওয়ার পরে, তো ওইখান থেকে তোমরা ওই এসএসসির জীবনী শক্তি চ্যাপ্টারের ভিডিওগুলো দেখে নিতে পারবা। সো জীবনী শক্তি চ্যাপ্টারে সবসময় আমি একটা বেসিকের উপর কথা বলছি, যে সেই বেসিকটা ছিল যে ভাই আমাদের হাতে একটা কোষ আছে। সো এই কোষটার প্রতিটা মুমেন্টে আমার কি দরকার? অক্সিজেন দরকার এবং গ্লুকোজ দরকার, রাইট? প্রতিটা মুমেন্টে কি দরকার? অক্সিজেন দরকার এবং গ্লুকোজ দরকার। সো এই যে আমার কোনো একটা হাতে বা কোনো একটা পোর্শনে অক্সিজেন এবং গ্লুকোজ আছে, দ্যাট মিনস এই অক্সিজেন এবং গ্লুকোজকে সামহাও আমাদের সেল পর্যন্ত পৌঁছায় দিতে হবে। এবং এই অক্সিজেন এবং গ্লুকোজ যখন বিক্রিয়া করবে, রিয়াকশন করবে, তখন কি উৎপন্ন হবে ভাই? কার্বন ডাইঅক্সাইড এবং পানি উৎপন্ন হবে। এই কার্বন ডাইঅক্সাইড এবং পানিকে সামহাও বের করতে হবে, কারণ কি কার্বন ডাইঅক্সাইড হচ্ছে বিষাক্ত। পানিটা বডিতে থেকে যেতে পারে, বাট এক্সেসিভ পানি আবার বডিতে থাকলে রোগ সৃষ্টি করবে। সো এক্সেসিভ পানিটাকে বের করে দিতে হবে, প্লাস এখানে যে কার্বন ডাইঅক্সাইডটা আসছে সেই কার্বন ডাইঅক্সাইডটাকে বের করে দিতে হবে। তো ধরো ফর এক্সাম্পল তোমাকে আমি এক দুটা দেখাই। ধরো এরকম ভালোভাবে চিন্তা করবা। ধরো যে এটা একটা হিউম্যান বডি। যদি আমি যে চিত্রটা আঁকতেছি এটা পুরো কার্টুনের মতো লাগবে দেখতে, ঠিক আছে? ধরো যে এটা হচ্ছে একটা হিউম্যান বডি। এখন এই হিউম্যান বডির এই যে ধরো যে হাতের কোনো একটা পোর্শনে তার এই জায়গার কোনো একটা সেলে এখন এই হাতটা নাড়াবে। সো হাত নাড়াতে গেলে শক্তি লাগবে। বায়োএনার্জেটিক্স চ্যাপ্টারে আমরা পড়ে আসছি, জীবনী শক্তি চ্যাপ্টারে শক্তি লাগবে। সো এই জায়গাটাতে, হাতের এই কোষটাতে আমার অক্সিজেন দরকার এবং গ্লুকোজ পৌঁছানো দরকার। সো হাতের এই যেই কোষটা আছে সেই কোষটা কিভাবে অক্সিজেন এবং গ্লুকোজ পাবে? হাতের এখানে যে কোষটা আছে সেই কোষটা কিভাবে অক্সিজেন এবং গ্লুকোজ পাবে? সে কি পরিবেশ থেকে অক্সিজেন এবং গ্লুকোজ শোষণ করে নিতে পারবে? না। সেই অক্সিজেন এবং গ্লুকোজ ঢুকার বিভিন্ন পাথওয়ে আছে, যেখান দিয়ে অক্সিজেন এবং গ্লুকোজ ঢুকে এবং এটা একটা নির্দিষ্ট বডির একটা নির্দিষ্ট পার্টসে, একটা নির্দিষ্ট অর্গানে যাওয়ার পরে এটা হচ্ছে পরিবাহিত হয়। জিনিসটা খুব সিম্পলি বোঝায়। দ্যাট মিনস আমাদের টার্গেটটা আমরা আগে ফিক্সড করলাম যে আমাদের সামহাও কি করতে হবে? অক্সিজেন এবং গ্লুকোজকে এই হাতের কোষ পর্যন্ত আমাদেরকে পৌঁছাইতে হবে। সো অক্সিজেন এবং গ্লুকোজকে যদি আমরা হাতের কোষ পর্যন্ত পৌঁছাইতে চাই, আমরা কি করি? আমরা নর্মালি অক্সিজেন কিসের মাধ্যমে নেই? আমরা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে অক্সিজেন নেই না? আমরা যখন প্রশ্বাস নিই, বাতাস যখন টান দিই তখন অক্সিজেন নেই। তারপরে আমাদের যখন শ্বাস ছাড়ার প্রয়োজন হয় আমরা নিঃশ্বাস নিয়ে আমাদের কার্বন ডাইঅক্সাইডটা বের হয়ে যায়। এই যে আমরা যখন শ্বাস নিই, যে অক্সিজেনটা ঢুকে সেটা হচ্ছে এই অক্সিজেন, যে অক্সিজেন আমার দরকার। তারপরে এই যে আমি নিঃশ্বাসের মাধ্যমে যে কার্বন ডাইঅক্সাইডটা বের করে দিই, সেটা এইখানে শ্বসনের মাধ্যমে যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে সেই কার্বন ডাইঅক্সাইড যেটা পরবর্তীতে বের হয়ে যায় আমার নিঃশ্বাসের মাধ্যমে, যেটা এইখানে উৎপন্ন হয় কার্বন ডাইঅক্সাইডটা সেটা বের হয়ে যায়। বাট জিনিসটা দেখো তাইলে, কার্বন ডাইঅক্সাইডটা উৎপন্ন হচ্ছে আমার হাতের এই সাইডে বা বডির প্রত্যেকটা পার্টসে হচ্ছে, বাট সেটা বের হচ্ছে গিয়ে নাক দিয়ে। তার মানে বের হচ্ছে নাক দিয়ে। দ্যাট মিনস যে এই যে হাতের ওই সেলটার সাথে এই নাক পর্যন্ত কোনো একটা সংযোগ প্রয়োজন, যে সংযোগটার মাধ্যমে এইখানে যে কার্বন ডাইঅক্সাইডটা আছে সেই কার্বন ডাইঅক্সাইডটা পরিবাহিত হয়ে এই নাক পর্যন্ত আসতে পারে এবং বের হয়ে যেতে পারে, কিংবা অক্সিজেনটা ঢুকতে পারে এবং এই পর্যন্ত আসতে পারে। সো এটার বেসিকটা একটু দেখাবো যে কীভাবে সেই অক্সিজেনটা প্রবেশ করে এবং কীভাবে আলটিমেটলি তোমার হাত পর্যন্ত সেটা পৌঁছায়। এবং তার সাথে সাথে এটা পড়ানোর সাথে সাথে কিন্তু আমরা জেনে যাবো যে রক্ত এক্স্যাক্টলি কী কাজটা করতেছে, রক্তের কম্পোনেন্টগুলো কী কী, প্রত্যেকটা জিনিস আমরা জেনে নিব। তো এইখানে অ্যাকচুয়ালি আমাদের এসএসসির বায়োলজির চ্যাপ্টার যে 7 আছে সেই 7-এরও কিছুটা বেসিক তোমরা পাওয়া যাবে। আমার মনে হয় যে মোটামুটি পুরোটাই তোমরা তখন নিজেরা পড়তে পারবা যদি আজকের লেকচারটা ভালো করে দেখো, ঠিক আছে? ধরো এটা হচ্ছে একজন মানুষ। এখন এই যে মানুষটা আছে, এটা হচ্ছে একজন মানুষ। সো
এখানে যে মানুষটা আছে সেই মানুষটা দেখো এখানে একটা চোখ, ঠিক আছে। তো এখানে দেখো কি আছে, আমরা এগুলো আগে পড়াইছি। এখানে একটা নাসা ছিদ্র আছে, দেখো তোমার নাকের উপরে একটা ছিদ্র আছে, আর এটা হচ্ছে মুখ গহ্বর। তো এদিকে যে নাসা ছিদ্র, সেই নাসা ছিদ্রর এটাকে পঞ্চম চ্যাপ্টারে পড়াইছি তোমাদের এই স্ট্রাকচারগুলো। এদিকে হচ্ছে তোমার প্যালেটাইন বোনস আছে, এটা হচ্ছে উপরের চোয়াল মেক্সিলা, তোমার দেখো একটা উপরের চোয়াল আছে মেক্সিলা, উপরের চোয়াল মেক্সিলা, ওকে। দেন নিচের চোয়াল আছে মেন্ডিবল, নিচের চোয়াল কি মেন্ডিবল, রাইট, নিচের চোয়াল হচ্ছে মেন্ডিবল, চোয়াল মেন্ডিবল। আর এই দুইটার মাঝখানে কি আছে, টাং বা জিহ্বা, এই দুইটার মাঝখানে কি আছে, টাং বা জিহ্বা। এখন একটা জিনিস খেয়াল করো, এই যে তোমার এই যে এটা হচ্ছে, এটাকে বলে সম্মুখ নাসা ছিদ্র। তো এই যে সম্মুখ নাসা ছিদ্র আছে, সেই সম্মুখ নাসা ছিদ্রতে কি হয়, এই যে আশেপাশের এনভায়রনমেন্ট বা পরিবেশ, যে এনভায়রনমেন্ট বা পরিবেশে অক্সিজেন আছে, সেই অক্সিজেনটা কি করে, এই যে সম্মুখ যে নাসা ছিদ্র আছে সেই নাসা ছিদ্রতে ঢুকার পরে এখানে যে অক্সিজেনটা আছে সেই অক্সিজেনটা এখান দিয়ে আসে, এখান দিয়ে আসে, এখান দিয়ে আসে। তারপরে এই যে দেখো এখানে একটা ছিদ্র আছে যেটাকে বলা হয় পশ্চাৎ নাসা ছিদ্র। এটা হচ্ছে সম্মুখ নাসা ছিদ্র, এন্টেরিয়র নেজাল পোর, এটা হচ্ছে তোমার পোস্টেরিয়র নেজাল পোর বা পশ্চাৎ নাসা ছিদ্র। সো অক্সিজেনটা যেটা এখান দিয়ে ঢুকলো, অক্সিজেনটা যেটা নাক পর্যন্ত ঢুকলো, সেটা এখান দিয়ে আসার পরে, 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 দেন এখান দিয়ে এই পশ্চাৎ নাসা ছিদ্র দিয়ে বের হয়ে আসে এই অক্সিজেনটা। তারপরে কি হয়, তারপরে এইদিকে দেখো আমাদের শ্বাসনালী আছে, তোমাদের স্ট্রাকচারটা মনে আছে কিনা, পঞ্চম চ্যাপ্টারে পড়ে আসছি। এখানে আমাদের শ্বাসনালী আছে, শ্বাসনালীর সরি এখানে আমাদের ভোকাল কর্ড আছে, ষড়যন্ত্রের পরে হচ্ছে আমাদের শ্বাসনালী, যেটাকে আমরা বলি ফেরিংস, শ্বাসনালী। দেন এটার শ্বাসনালীর পিছন দিকে দেখো, এটা হচ্ছে সামনের দিক, এটা হচ্ছে পিছনের দিক, শ্বাসনালীর পিছন দিকে এদিকে আছে হচ্ছে খাদ্যনালী। আমাদের এখন যদি অক্সিজেনটা নিয়ে কাজ করতে হবে, আমরা এখন যদি অক্সিজেনটা নিয়ে কাজ করি, তাহলে এই অক্সিজেনটা কি করে, এখানে ষড়যন্ত্রের মধ্য দিয়ে প্রবেশ করে এবং এই যে শ্বাসনালী বা ট্রাকিয়া, সেই ট্রাকিয়ার মধ্যে প্রবেশ করে। ট্রাকিয়ার মধ্যে প্রবেশ করার পরে ট্রাকিয়া কী হয়েছে, তোমার ট্রাকিয়ার নিচে আসার পরে তোমার দুইটা ব্রাঞ্চে ভাগ হয়ে গেছে। দেখো এই যে ট্রাকিয়া, তোমার যে শ্বাসনালীটা আছে সেটা নিচে আসার পরে তোমার দুইটা ব্রাঞ্চে ভাগ হয়ে গেছে। সো এই যে দুইটা ব্রাঞ্চে ভাগ হয়েছে, সেই দুইটা ব্রাঞ্চের একটা হচ্ছে তোমার দেখো, একটা হচ্ছে ডান দিকে গেছে আর একটা বাম দিকে আসছে। এখন বায়োলজির সকল চিত্রে তুমি একটা জিনিস খেয়াল করবা, তুমি যেটাকে বাম, তোমার যেটা বাম সেটা বায়োলজির চিত্রে ডান দেওয়া। সেটা কেন, সেটা কারণ হচ্ছে দেখো, আমি যখন একটা মানুষের হার্ট আঁকতে যাবো, ধরো হার্টের 4টা চেম্বার আছে, এদিকে একটা মানুষের হার্ট আঁকলাম আমি, 4টা চেম্বার আছে। এখন কোনটা বাম কোনটা ডান, দেখো আমি তোমাকে একটা কথা বলি, তুমি যখন বই চিত্র দেখবে না, তোমার কাছে একটু উল্টাপাল্টা লাগবে। কেন উল্টাপাল্টা লাগতেছে, কারণ হচ্ছে দেখো, কোনো একজন মানুষ কিন্তু নিজের হার্টটা নিজে আঁকতে পারবে না, সে অন্য একজন মানুষের হার্ট আঁকবে। সো সে যখন অন্য একজন মানুষের হার্ট আঁকতে যাবে, তাকে মুখোমুখি দাঁড়াইতে হবে। সো একজন মানুষ যখন আরেকজন মানুষের মুখোমুখি দাঁড়ায়, ধরো তুমি অন্য আরেকজন মানুষের মুখোমুখি দাঁড়াইছো, তখন তোমার যে ডান সাইড ওই মানুষটা সেটা বাম সাইড, তোমার যে বাম সাইড ওই মানুষটা, তোমার সামনে দাঁড়ায় থাকা মানুষটা সেটা ডান সাইড, তার মানে উল্টাপাল্টা হয়ে যায়। সো এই কারণে আমরা যখন বায়োলজিক্যাল স্ট্রাকচারগুলো পড়ি না, তখন আমাদের সবসময় মাথার মধ্যে ভেজাল লাগে। আমরা পড়ি আর একজনের বডি, সো আর একজনের বডি, যার বডিটা পড়ি তার বডিটার মোটামুটি সামনের দিকটা যদি আমরা স্টাডি করি, তাহলে হচ্ছে আমরা মেনলি মুখোমুখি অবস্থা স্টাডি করতেছি। সো এক্স্যাক্টলি যেটা আমার ডান দিকে আছে সেটা হচ্ছে তার বাম, অর্থাৎ তার বাম অঙ্গ সেটা বা বাম অংশ সেটা। সো এক্স্যাক্টলি এখানে দেখো, এখানে আমার এটা বাম সাইডে আছে, তার মানে এটাকে বলা হবে ডান ব্রঙ্কাস। এটা কি বলা হবে, ডান ব্রঙ্কাস। আর এটা আমার ডান সাইডে আছে, তার মানে এটা লেফট ব্রঙ্কাস বা বাম ব্রঙ্কাস। তাহলে এটা হচ্ছে লেফট ব্রঙ্কাস, এটা হচ্ছে রাইট ব্রঙ্কাস। এখন ভাই এই ব্রঙ্কাসগুলো কি করে, নিচের দিকে আসার পরে তোমার এই যে নিচের দিকে আসার পরে বিভিন্ন ব্রাঞ্চে ভাগ হইতে থাকে। অ্যাকচুয়ালি এটা ইনিশিয়ালি এখানে তোমার ফুসফুসে ঢুকে যায়। কিসে ঢুকে যায়, ফুসফুসে। তো এই যে রাইট যেই তোমার ব্রঙ্কাস আছে, সেই রাইট ব্রঙ্কাস ঢুকে যায় রাইট ফুসফুসে, আর লেফট যেই ব্রঙ্কাস আছে সেটা ঢুকে যায় লেফট লাংস বা লেফট ফুসফুসে। আচ্ছা, তো এটা কি হয়, এটা হচ্ছে ব্রাঞ্চিং হইতে থাকে, এটা ফুসফুসের ভিতরে ঢোকার পরে ব্রাঞ্চিং হইতে থাকে, ফুসফুসের ভিতরে ঢোকার পরে ব্রাঞ্চিং হইতে থাকে, কি হইতে থাকে, ব্রাঞ্চিং হইতে থাকে। এরকম ব্রাঞ্চিং হইতে থাকে। সো ব্রাঞ্চিং হইতে কি হয়, ব্রাঞ্চিং হইতে থাকে, এরকমভাবে ব্রাঞ্চিং এরকমভাবে হইতে থাকবে। তো ব্রাঞ্চিং হইতে একটা নিচে আসার পরে একটা ক্ষুদ্র একটা থলিতে তারা গিয়ে উন্মুক্ত হয়, যেটাকে বলা হয় বায়ুথলি বা অ্যালভিউলাস। সেটাকে কি বলা হয়, অ্যালভিউলাস বা বায়ুথলি, অ্যালভিউলাস
বা বায়ুথলি, অ্যালভিউলাস বা বায়ুথলি, অ্যালভিউলাস বা বায়ুথলি। তো এখন আমার তো এখানে অক্সিজেনটা আমি যেটা নিলাম সম্মুখ নাসাছিদ্র দিয়ে যেটা ঢুকলো সেটা পশ্চাৎ নাসাছিদ্র দিয়ে বের হলো, বের হওয়ার পরে সেটা হচ্ছে আমাদের ষড়যন্ত্র দিয়ে ঢুকলো, ঢোকার পরে সেটা শ্বাসনালী বা ট্রাকিয়া দিয়ে আসলো, আসার পরে সেটা রাইট ব্রঙ্কাস দিয়ে গেলো, লেফট ব্রঙ্কাস দিয়ে গেলো, রাইট ব্রঙ্কাস দিয়ে গিয়ে সেটা রাইট লাংসে প্রবেশ করছে, বাট রাইট লাংসে প্রবেশ করে আলটিমেট ফেট হচ্ছে সেটা এখানে চলে আসে হচ্ছে বায়ুথলিতে, অক্সিজেনটা চলে আসছে হচ্ছে এখানে, এবং এখানে অসংখ্য অসংখ্য বায়ুথলি আসছে, কোটি কোটি বায়ুথলি এখানে এক্সিস্ট করতেছে। তাহলে দেখো তুমি পরিবেশ থেকে যে অক্সিজেনটা নিছিলে সেই অক্সিজেনটা এখন পর্যন্ত তুমি লাংস পর্যন্ত আনতে পারছো, বাট আমাদের টার্গেট ছিল, আগের পেজে দেখো আমাদের টার্গেট ছিল যে আমরা এখানে যেই তোমার অক্সিজেনটা নাক দিয়ে প্রবেশ করাইছি সেই অক্সিজেনটা যেন আমরা হাত পর্যন্ত আনতে পারি। সো এক্স্যাক্টলি ধরো এটা হচ্ছে ব্রঙ্কাস, এটা হচ্ছে এটা হচ্ছে ট্রাকিয়া, এটা হচ্ছে ট্রাকিয়া। সো এটা যখন নিচে এই পর্যন্ত আসছে, নিচে যখন এই পর্যন্ত আসছে তখন বুকের মধ্যে আসার পরে এটা দুই ভাগে ভাগ হয়ে গেছে, দুই ভাগে ভাগ হয়ে গিয়ে এখানে আমাদের রাইট লাংসের মধ্যে গেছে, আর এখানে হচ্ছে তোমার লেফট লাংসের মধ্যে গেছে। সো এখন দেখো এখন এখানে কি হলো, তো আমার এখানে যেই তোমার ইয়াটা আছে অক্সিজেনটা আছে সেই অক্সিজেনটা আমার এই পর্যন্ত এইখানের বায়ুথলি পর্যন্ত আইসা পৌঁছাইছে, রাইট, এখানের বায়ুথলি পর্যন্ত আইসা পৌঁছাইছে। বাট আমার এইখানে যে অক্সিজেনটা আছে সেই অক্সিজেনটা এইখানে দুইখানের যে অক্সিজেনটা আছে সেই অক্সিজেনটা তো সামহাও আমার এই হাত পর্যন্ত পৌঁছাইতে হবে। সো তারা কিভাবে সেই অক্সিজেনটা এই হাত পর্যন্ত পৌঁছাবে? সেখানে এক্স্যাক্টলি আমাদের রক্ত কাজ করবে। দেখো এই যে দুইটা ফুসফুস যেটা আছে সেই দুইটা ফুসফুসের মাঝখানে বসে আছে হচ্ছে আমাদের হার্ট, দুইটা ফুসফুসের মাঝখানে কে বসে আছে আমাদের হার্ট বা আমাদের হৃৎপিণ্ড। এই যে দুইটা ফুসফুসের মাঝখানে এটা হচ্ছে হার্ট, হচ্ছে আমাদের সেন্ট্রাল অর্গান, আমাদের রক্ত সংবহনের সেন্ট্রাল অর্গান। এটা কিভাবে পৌঁছাবে সেই অক্সিজেনটা? দেখো এইখানে যে অ্যালভিউলাস আছে সেই অ্যালভিউলাসটাকে ঘিরে অনেক অনেক রক্তনালী আছে, অ্যালভিউলাসটাকে ঘিরে অনেক অনেক রক্তনালী আছে। সেই রক্তনালীগুলো কি করে, সেই রক্তনালীগুলো যখন এখান থেকে বের হয় এক্স্যাক্টলি ইনিশিয়ালি সেটা হার্টে ঢুকে। হার্ট কি করে, সেই রক্তটাকে পাম্প করে পাঠায় হচ্ছে তোমার এই যে হাত পর্যন্ত, অর্থাৎ সারা দেহে হার্ট থেকে যে রক্তনালীগুলো সৃষ্টি হয়েছে রক্তনালীগুলো ছড়ায় গেছে, সারা দেহে হার্ট থেকে যে রক্তনালীগুলো সৃষ্টি হয়েছে সেগুলো সারা দেহে ছড়ায় গেছে। সো দেখো এখানে যে অক্সিজেনটা ছিল সেই অক্সিজেনটা যখন আসে, আমরা একটু জুম করে দেখবো ব্যাপারটাকে, আমরা একটু জুম করব যে এখানে তোমার যখন ধরো এটা হচ্ছে অ্যালভিউলাস, এখানে হচ্ছে আমাদের অ্যালভিউলাসে সেই অক্সিজেনটা আসলো, আর এটার নিচ দিয়ে কি গেল তোমার, এটার নিচ দিয়ে হচ্ছে আমার বা এটাকে চারপাশ দিয়ে ঘিরে ধরছে হচ্ছে তোমার এরকম তোমার রক্তনালী, রাইট, এরকম রক্তনালী, এই যে এরকম রক্তনালী আমি জাস্ট এখানে দেখালাম। এখন আমার যে অক্সিজেনটা ছিল সেই অক্সিজেনটা কি হলো তোমার, সেই অক্সিজেনটা আলটিমেটলি এই পর্যন্ত আসলো। এখন অক্সিজেন এই পর্যন্ত আসলেই তো হবে না, অক্সিজেন এইটা পার হয়ে ভেদ করে আমার সামহাও এই পর্যন্ত আসতে হবে। এখন কিভাবে আসবে? দেখো এই যে অক্সিজেনটা ক্যারি করাটা, এই যে অক্সিজেনটাকে ক্যারি করা এখান থেকে পুরা দেহের, শুধুমাত্র আমার হাত না, সারা দেহের যে প্রত্যেকটা অঙ্গে অঙ্গে প্রত্যেকটা অংশে ছড়ায় দেওয়া সেই কাজটাই কিন্তু রক্ত করতেছে। অর্থাৎ দেখো মানব দেহের ভিতরেও কিন্তু পরিবহনের একটা ইস্যু জড়িত। তোমার কিন্তু একটা জিনিস ট্রান্সপোর্ট করতে হবে এক জায়গা থেকে অপর জায়গায়। তোমার যেরকম আজকে বাংলাদেশের ঢাকা থেকে একটা পণ্য অন্য একটা বিভাগে ট্রান্সপোর্ট করতে হয়, পরিবহন করতে হয়, তোমার বডিতেও কিন্তু এখানে অর্গান পর্যন্ত ফুসফুস পর্যন্ত যে অক্সিজেনটা আসছে সেই ফুসফুস পর্যন্ত অক্সিজেনটাকে কিন্তু সামহাও এখানের পর্যন্ত ট্রান্সপোর্ট করতে হবে, বা সারা দেহে ট্রান্সপোর্ট করতে হবে সেই অক্সিজেনটাকে, বা সারা দেহে যে কার্বন ডাইঅক্সাইডগুলো উৎপন্ন হচ্ছে সেই কার্বন ডাইঅক্সাইডগুলোকে পরিবহন করে এই পর্যন্ত আনতে হবে, তারপর সেটা বের হয়ে যাবে। তো দ্যাট মিনস এই যে জীবে পরিবহন যখন আমরা পড়তেছিলাম, তো এটা হচ্ছে প্রাণীতে পরিবহন, যে প্রাণীতে বিভিন্ন সাবস্টেন্সের পরিবহন লাগে, ইভেন ওর বডির ভিতরেই এক জায়গা থেকে অপর জায়গায় এই পরিবহনটা লাগে, এবং শুধুমাত্র যে বডির ভিতরেই না, কোষের ভিতরেও কিন্তু সেই ট্রান্সপোর্টেশনটা লাগে। আমি যখন 5th চ্যাপ্টার পড়াই ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সির জন্য একটা ডিজিজ পড়াইছিলাম, যে ক্যালসিয়ামের যখন ডিফিসিয়েন্সি হয় তখন কি হয়, আলটিমেটলি এন্ডোপ্লাজমিক রেটিকুলামগুলোর মধ্য দিয়ে প্রোটিন যে ট্রাফিকিং প্রসেসটা সেই প্রসেসটার বিঘ্ন ঘটে, মনে আছে কিনা দেখো। দ্যাট মিনস একটা কোষের মধ্যেও সেই ট্রান্সপোর্টটা জড়িত, একটা স্পেস থেকে একটা নির্দিষ্ট কিছু প্রোডাক্ট আমার উৎপন্ন হচ্ছে, সেই প্রোডাক্টটাকে অন্য কোনো একটা জায়গায় আমাকে পৌঁছায় দিতে হবে, সেটাই তো পরিবহন। সো এটাও তুই বুঝতে পারতো সেই চ্যাপ্টারটার নাম কেন জীবে পরিবহন, চ্যাপ্টারটার নাম কেন জীবে পরিবহন, কারণ এখানে জীবের পরিবহনের ইস্যুগুলো সেটার সাথে সম্পর্কিত, কিভাবে পরিবাহিত হচ্ছে সেই জিনিসগুলো সম্পর্কিত। তো এখন দেখো এখানে যে অক্সিজেনটা আসলো সেই অক্সিজেনটা
আলটিমেটলি যদি এখানে রক্তের ইস্যুটা না থাকতো, যদি রক্ত না থাকতো, তাহলে কিন্তু আলটিমেটলি এই পর্যন্ত পৌঁছাইতে পারতো না। এখন রক্ত কিভাবে হেল্প করে, দেখো আমরা যদি রক্তের কথা চিন্তা করি, রক্ত এক্স্যাক্টলি তোমার রক্তের হচ্ছে তোমার দুইটা ভাগ আছে, খেয়াল করো। রক্তের হচ্ছে তোমার কয়টা, আমরা যে ব্লাড বা রক্ত দেখি, ব্লাড বা রক্ত, সো ব্লাড বা রক্তেও আমরা যদি একটু ভালোভাবে অ্যানালাইসিস করি, তখন দেখবো যে ব্লাড বা রক্ত হচ্ছে দুইটা পোর্শনে বিভক্ত। একটা হচ্ছে ব্লাড বা রক্ত, আমরা চোখে, খালি চোখে দেখলে আমরা বুঝতে পারি যে ব্লাড বা রক্ত হচ্ছে ভাইয়া কি, ব্লাড বা রক্ত হচ্ছে তরল পদার্থ। সো ব্লাড বা রক্ত যেহেতু তরল পদার্থ, সেহেতু ব্লাডের দুইটা পোর্শন আছে। একটা হচ্ছে তোমার তরল যে পদার্থটা ব্লাডের, সেটাকে বলা হচ্ছে তোমার রক্ত রস বা প্লাজমা, অর্থাৎ রক্তের যে রসটা বা প্লাজমাটা। দ্যাট মিনস একটা হচ্ছে রক্তরস বা প্লাজমা, একটা হচ্ছে প্লাজমা বা রক্তরস, একটা হচ্ছে প্লাজমা বা রক্তরস, প্লাজমা বা রক্তরস, রক্তরস। এবং এই যে রক্তরস আছে, সেই রক্তরস হচ্ছে তোমার মোটামুটি 55%, অর্থাৎ আমি সামান্য ব্লাড নিলাম, সেই ব্লাডের মধ্যে 55% থাকবে হচ্ছে রক্তরস, আর বাকি 45% থাকবে হচ্ছে তোমার রক্তকণিকা। কণিকা না, অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে কোষ। নর্মালি আমাদের বডির প্রত্যেকটা জায়গায় জায়গায় কোষ আছে, এবং কিছু কিছু টিস্যুতে কোষগুলো খুব খুব স্টিকি, কানেক্টেড। ধরো তোমার এখানে স্কিনের যে কোষগুলো আছে, সেই স্কিনের কোষগুলো একটার সাথে একটা আরেকটা কানেক্টেড, একটার সাথে আরেকটা কানেক্টেড, একটার সাথে আরেকটা কানেক্টেড। কিন্তু তোমার রক্তের যে কোষগুলো আছে, সেই কোষগুলো একটার সাথে আরেকটা কানেক্টেড না, বরং একটা থেকে আরেকটা অনেক, মানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল যে কোষ, রক্ত কোষ, সেগুলো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, এবং তারা এই যে রক্তরস আছে বা প্লাজমা আছে, সেই রক্তরস বা প্লাজমার মধ্যে ফ্লোট করতে পারে, ভাসতে পারে, ভেসে ভেসে এক জায়গা থেকে তারা অন্য জায়গায় যাইতে পারে। সো এই যে, তাহলে আমরা আরও একটা কম্পোনেন্ট পাচ্ছি, সেটা হচ্ছে রক্তকোষ। নর্মালি সেটাকে কোষ বলা হয় না, কারণ যখন অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার হয়েছে খুব মানে একেবারে শুরুর দিকে, তখন আসলে এগুলোকে কোষ হিসাবে দেখা যাইতো না, তখন বিজ্ঞানের আসলে কিছু কণাটনা থাকে। সো দ্যাটস ওয়াই সেটার নাম দেওয়া হয়েছিল রক্তকণিকা। সো এখনও আমরা সেই ট্রেডিশনাল নামটাকে ডাকি রক্তকণিকা, ঠিক আছে। সো এই রক্তকণিকা আবার 3 ধরনের থাকে। আমাদের যে রক্তরসে, তুমি যে রক্তরসে যাও, সো রক্তরসে রক্তকণিকা আবার 3 ধরনের থাকবে। একটাকে আমরা বলি যে আরবিসি বা তোমার রেড ব্লাড সেলস বা রেড ব্লাড কর্পাসলস বা লোহিত রক্তকণিকা, এটাকে আমার অবশ্যই রেড দেওয়া উচিত, এটা হচ্ছে লোহিত রক্তকণিকা, আরবিসি লোহিত রক্তকণিকা। আরেকটা হচ্ছে তোমার ডাব্লিউবিসি, আরেকটা হচ্ছে কি ডাব্লিউবিসি বা হোয়াইট ব্লাড কর্পাসলস বা হোয়াইট ব্লাড সেলস বা শ্বেত রক্তকণিকা। শ্বেত মানে কি সাদা, এটা কেন সাদা হয়, এটা কেন লাল হয়, প্রত্যেকটা জিনিস বোঝাচ্ছি। আরেকটা হচ্ছে তোমার প্লেটলেটস বা অণুচক্রিকা, আরেকটা কি প্লেটলেটস বা অণুচক্রিকা, আরেকটা হচ্ছে প্লেটলেটস বা অণুচক্রিকা। সো এখন একটা জিনিস দেখো, এই যে আরবিসি স্ট্রাকচারটা কিন্তু আমি চ্যাপ্টার 5-এর দিকে পরে আসছি। দেখো আমরা নর্মালি যখন একটা কোষ স্টাডি করি, তখন কি পড়ি, একটা কোষের মধ্যে কি থাকে। একটা কোষ ধরো আমি একটা কোষ নিলাম, এই কোষের মধ্যে কিছু থাকে, কোষের মধ্যে মাইটোকন্ড্রিয়া থাকে, কোষের মধ্যে হচ্ছে তোমার এখানে নিউক্লিয়াস থাকে, দেন এখান থেকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আসে। আমার কোষের লেকচার আছে কিন্তু, দেখতে পারো, ঠিক আছে। এখানে একটা কোষ গহ্বর থাকে, এখানে তোমার গোলগি বডি থাকে, আরও বিভিন্ন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে, এই সেল মেমব্রেন থাকে, ইত্যাদি বিভিন্ন জিনিসপাতি এক্সিস্ট করে একটা কোষের মধ্যে। সো আমরা যখন সেকেন্ড চ্যাপ্টার স্টাডি করি, তখন আমরা পড়ে আসছিলাম যে একটা কোষের মেইন কম্পোনেন্টটা কি, কেন্দ্রিকাটাকে, সেটা হচ্ছে নিউক্লিয়াস। সো নিউক্লিয়াস ইজ দ্য মেইন কম্পোনেন্ট অফ এ সেল। একটা কোষের একটা মেইন কম্পোনেন্ট বা একটা সেলের মেইন কম্পোনেন্ট হচ্ছে নিউক্লিয়াস। বাট এক্স্যাক্টলি যেটা হয়, এই আরবিসিতে বা লোহিত যে রক্তকণিকা আছে, সেই লোহিত রক্তকণিকাতে সেই নিউক্লিয়াসটা থাকে না। খুব ভালোভাবে চিন্তা করবা, এই যে লোহিত রক্তকণিকা আছে, সেই লোহিত রক্তকণিকাতে কি হয়, সেই নিউক্লিয়াসটা এক্সিস্ট করে না। তুমি যখন পূর্ণাঙ্গ অবস্থার একটা লোহিত রক্তকণিকা দেখবা, তখন সেই লোহিত রক্তকণিকাটাই সেই নিউক্লিয়াসটা থাকবে না। সেটা না থাকার কারণ আছে, সেটা এখন তোমাদের লেভেলে বুঝাইতে পারবো না, আমার ইন্টারের যেই লেকচারগুলো আছে, এইচএসসি লেকচারগুলোতে তোমরা পাবা। সো এটা হচ্ছে একটা ইস্যু। এখন ভাইয়া দেখো, এই যে আরবিসি বা লোহিত রক্তকণিকা কেন নিউক্লিয়াসবিহীন, ঠিক আছে, এটার ব্যাখ্যা আমি দিতেছি না, বাট এটা নিউক্লিয়াসবিহীন হওয়ার কারণে এটার শেপটা একটা স্পেশাল শেপ নিছে, সেই শেপটা আমি বুঝাবো, সেটার ভিতরে স্ট্রাকচারটা বুঝাবো। দেন আমি আস্তে আস্তে হচ্ছে তোমার ওই আমার আগের স্টোরিটার সাথে রিলেট করব, যে এখানে আমার অক্সিজেনটা এই পর্যন্ত আসলো, এখন অক্সিজেনটা কিভাবে ওই আমার হাত পর্যন্ত পৌঁছাবে, ঠিক আছে। সো এখন দেখো, আমি যেটা বলতে চাচ্ছিলাম, যে নর্মালি যখন আরবিসি উৎপন্ন হয়, বাচ্চা অবস্থায় উৎপন্ন হয়, এবং
যখন আমরা আমরা বাচ্চা অবস্থায় থাকি, আমরা যখন মায়ের পেটে থাকি, তখন আমাদের যকৃত মানে যে কলিজা, সেই কলিজায় হচ্ছে তোমার লোহিত রক্তকণিকাগুলো উৎপন্ন হয়। কিন্তু আমরা যখন তোমার বড় হয়ে যাই, তখন কি হয় আলটিমেটলি, আমরা যখন বড় হয়ে যাই তখন আলটিমেটলি কী হয়, আমাদের হাড় আছে না, সে হাড়ের যে অস্থিমজ্জা, আমরা নর্মালি কী করি হাড় খাওয়ার সময়, দূর তোর এটা কী হাড় হয়ে গেল, ধরো এটা হচ্ছে হাড়, ঠিক আছে, এটা হচ্ছে হাড়। তো এই যে হাড় আছে, সেই হাড়টাকে যদি আমি এরকমভাবে কেটে ফেলি, তখন এই যে এটার ভিতরে একটা হলুদ টাইপের একটা সাবস্টেন্স পাওয়া যায়। এবং তোমরা এটা হলুদ না, তোমরা খাওয়ার সময় দেখবে এটা খয়েরি টাইপের একটা কালার আছে, আমি হলুদটাই দিই যেহেতু এক্স্যাক্টলি সেটা হলুদ অংশই থাকে মোটামুটি। সো এরকম টাইপের একটা হলুদ টাইপের অংশ থাকে, যেটাকে আমরা বলি হচ্ছে অস্থিমজ্জা, যেটা কি বলি অস্থিমজ্জা। অর্থাৎ তুমি একটা হাড় যদি ভাঙো, তাহলে ভিতরে যেটা পাওয়া যায়, একটা হাড়কে ভাঙলে ভিতরে যেটা নরম একটা পাওয়া যায়, দেখবা যে অনেকে গরুর পায়ের নলি খায়, ঠিক আছে। সো নিহারি নামক একটা খাবার আছে, সো একটু সার্চ দিলে তোমরা পাবা যে এই যে, আচ্ছা আমি দেখাই দিই পোলাপানদের, এখানে যে আসলে হাড়ের ভিতরে যে শুধু হাড়েই থাকে না, অন্য কিছু থাকে, এটা আমি একটু দেখাই দিই। দেখো বোন মেরু লিখে সার্চ দিলাম, এই যে দেখো, এই যে একটা হাড়কে যখন ভাঙা হয়, দেখো এখানে অনেক ভিডিও আছে, সরি ভিডিও না, অনেক চিত্র আছে। এই যে দেখো, এই যে দেখো, এই যে দেখো এখানে এই যে একটা হাড়, অর্থাৎ বাকি পুরাটা শক্ত, বাট এখানে কাটছে কীভাবে বুঝছো, এভাবে জাস্ট কাটছে হাড়টাকে নিয়ে, যখন কাটছে তখন এই যে এই সাইডটাতে দেখো কি পাওয়া গেছে, তোমার একটা নরম এরকম হলুদ একটা অংশ পাওয়া যায়, যেটাকে বলা হয়েছে তোমার অস্থিমজ্জা বা বোন মেরু। সো এই অস্থিমজ্জা বা বোন মেরু যেটা আছে, সেইখান থেকে নর্মালি আমাদের এই আরবিসি, ডাব্লিউবিসি বা প্লেটলেটসগুলো উৎপন্ন হয়। অর্থাৎ আমাদের রক্তের যে কোষগুলো আছে বা কণিকাগুলো আছে, সেগুলো রক্তে তারা জেনারেট করে না, রক্তে তারা উৎপন্ন হয় না। এখন তুমি বলতে পারো ভাইয়া কেন এদেরকে উৎপন্ন হইতে হয়? নর্মালি একটা সেল তো ডিভিশনের মাধ্যমে তার পোলটা রক্ষা করে, তাই না? ধরো আমার এই আঙুলের মধ্যে কয়েকটা কোষ ছিল, সেই কোষগুলো বিভাজিত হয়ে আঙুলটা উৎপন্ন করছে। প্রতিবারই এখানে আরও নতুন কোষ বিভাজনের মাধ্যমে নতুন তোমার কি উৎপন্ন হচ্ছে, কোষ উৎপন্ন হচ্ছে। অর্থাৎ এখানের কোষগুলো হচ্ছে বিভাজিত হইতে পারে, বাট রক্তের যে কোষগুলো আছে সেগুলোর বিভাজন ক্ষমতাটা এতটা বেশি নাই। সো যেটা হয় সেটা হচ্ছে ইভেন তারা হচ্ছে একটা সার্টিন টাইম পরে ডিস্ট্রাকশন হয়। যেমন তোমার বডিতে এখন যত লোহিত রক্তকণিকা আছে, 120 দিন পরে, যদি আজকে সবগুলো উৎপন্ন হয়ে থাকে, 120 দিন পরে সব এমনি ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে প্রস্রাবের মাধ্যমে বের হয়ে চলে যাবে। সো কি হয় আলটিমেটলি, এটা বাইরের থেকে প্রোডাকশন হইতে হয়। কোন জায়গা থেকে প্রোডাকশন হয়? এই যে দেখো, এই যে বোন মেরু যেটা দেখতেছো না, এই বোন মেরুগুলাই কনভার্ট হয়ে তোমার ওই রক্তকণিকা হয়। লাইক কোনোটা কনভার্ট হয়ে তোমার আরবিসি হয়, অর্থাৎ রেড ব্লাড সেল হয় বা লোহিত রক্তকণিকা হয়। কোনোটা কনভার্ট হয়ে তোমার ডাব্লিউবিসি হয় বা হোয়াইট ব্লাড সেলস হয়। কোনোটা কনভার্ট হয়ে তোমার প্লেটলেটস হয়। প্লেটলেটস হওয়ার পরে দেখো এখানে কিন্তু রক্তনালিকা আছে, এই যে দেখো এখানে রক্তনালিকা আছে, এই যে দেখো লাল রক্তনালিকা গেছে। সো এখানে লাল রক্তনালিকাগুলো দিয়ে সেটা হচ্ছে রক্তে প্রবেশ করে। সো দেখো, তার মানে আমি যেটা বুঝাতে চাইছিলাম সেটা হচ্ছে যে এখানে এখানে যে এই যে হলুদ সাবস্টেন্সটা আছে, সেইটা থেকে লোহিত রক্তকণিকাটা উৎপন্ন হয়, রাইট? সেটা থেকে কি উৎপন্ন হয়? লোহিত রক্তকণিকাটা উৎপন্ন হয়। এখন যখন লোহিত রক্তকণিকাটা উৎপন্ন হয় তখন সেটা স্ফেরিক্যাল থাকে এবং সেটার ভিতরে নিউক্লিয়াস থাকে। অর্থাৎ লোহিত রক্তকণিকাটা যখন বাচ্চা অবস্থায় আছে, তখন সেটার মধ্যে কি থাকে? তোমার নিউক্লিয়াস থাকে। অর্থাৎ আরবিসিটা যখন প্রোডাকশন হচ্ছে তোমার এই কি থেকে, বোন মেরু থেকে বা অস্থিমজ্জা থেকে, তখন সেটার মধ্যে কি আছে তোমার? আলটিমেটলি সেটার ভিতরে হচ্ছে নিউক্লিয়াস আছে।
অ্যান্ড নিউক্লিয়াসের ছাড়া অন্যান্য সাবস্টেন্সও আছে, যেমন হিমোগ্লোবিন আছে। আমরা হিমোগ্লোবিনের স্ট্রাকচারটা দেখাবো, যদি চ্যাপ্টার 5 আমরা পড়ে আসছি, তারপর আবার দেখাবো হিমোগ্লোবিনের স্ট্রাকচারটা। সো কী হয় এক্স্যাক্টলি, এই আরবিসিটা যখন আস্তে আস্তে গ্রো করতে থাকে, অর্থাৎ আরবিসিটা যখন এই বোন মেরুর মধ্যে আস্তে আস্তে বড় হইতে থাকে, তখন কি হয় আলটিমেটলি এই আরবিসির দুই পাশ থেকে একটা তোমার প্রেসার দেয়। দুই পাশ থেকে কেন প্রেসার দেয়? এই যে এখানে যে নিউক্লিয়াস আছে, সেই নিউক্লিয়াসটাকে যেন বের করে দেওয়া যায়। এখানে যে নিউক্লিয়াস আছে, সেই নিউক্লিয়াসটাকে কী করা যায়, যেন বের করে দেওয়া যায়। সো এখানে কি করে, দুই পাশ থেকে যখন দেখো, তুমি একটা সিম্পল জিনিস চিন্তা করো, তুমি দুই পাশ থেকে এরকমভাবে একটা বেলুন নেও, তুমি দুই পাশ থেকে এরকমভাবে প্রেসার দিচ্ছ। সো বেলুনটা কি হবে, এই সাইডটাতে ঢুকে যাবে টাইপ, এই সাইডটাতে কি হবে, ঢুকে যাবে টাইপ। দেখো এই যে ব্যাপারটা হবে ঠিক এরকম, ব্যাপারটা হবে ঠিক এরকম, এই সাইডটাতে ঢুকে যাবে টাইপ, এই সাইডে ঢুকে যাবে। এবং এখানে যখন তুমি প্রেসার দিবা, তখন ভিতরের যে নিউক্লিয়াসটা আছে, সেই নিউক্লিয়াসটা কী করবে, এই প্রেসারের কারণে, ধরো এটা যদি পিছন দিক থেকে এরকমভাবে প্রেসার আসে, তখন এটা সামনের দিকে পুশ খাবে, পুশ খেয়ে সেটা হচ্ছে এই বরাবর চলে আসবে, সেটা হচ্ছে একটা সাইডে চলে যাবে, একটা সাইডে চলে যাবে, একটা সাইডে। এবং এটাকে যখন আরও পুশ দিতে থাকবা, আরও পুশ দিতে থাকবা, কী করা হয় একটা টাইমে পুশ দিতে দিতে, এটাকে পুশ দিতে দিতে একটা টাইমে কী করা হয়, এই যে নিউক্লিয়াসটা থাকে, সেই নিউক্লিয়াসটা আলটিমেটলি তোমার বের হয়ে যায়। কিভাবে বের হয়, এখানে যে মেমব্রেন আছে, অর্থাৎ তোমার এই যে মেমব্রেনটা আছে, এই যে মেমব্রেন আছে, সেই মেমব্রেনটা রাপচার হয়ে আলটিমেটলি তোমার কি হয়, সেই মেমব্রেনটা ছিঁড়ে গিয়ে আলটিমেটলি তোমার এই নিউক্লিয়াসটা বের হয়ে যায়। এবং এই যে নিউক্লিয়াসটা বের হয়ে যাওয়ার পরে এখানে যে আরবিসির যেটা রাপচার হয়েছিল, যেটা ছিঁড়ে গেছিলো, এটা আবার রিজেনারেট করে। এবং রিজেনারেট করার পরে আমরা বলতে পারি এখন যে এই যে আমাদের যে পূর্ণাঙ্গ অবস্থার, যে এটাকে বলা হয় পূর্ণাঙ্গ অবস্থার আরবিসি। এবং এই আরবিসিটাই যখন এইখানে ডেভেলপ করে, এইখান থেকে নিউক্লিয়াসটা পাঠায়, তখন এখানে যে রক্তনালী আছে, সেই রক্তনালীতে প্রবেশ করে এবং আলটিমেটলি আমাদের মেইন সার্কুলেশনে চলে আসে। তো এখান থেকে কয়েকটা জিনিস আমি জানে রাখতেছি। এখন কেন সেই নিউক্লিয়াসটাকে বের করে দিতে হয় আরবিসি থেকে, সেটার একটা কজ আছে, বাট সেই কজটা এখন তোমাদের জানা লাগবে না। আমার কথা হচ্ছে, এই যে বের হয়ে যাওয়ার কারণে আরবিসির স্ট্রাকচারে একটু চেঞ্জ আসছে। স্ট্রাকচারটা কীরকম চেঞ্জ আসছে দেখবো, আমি যখন ডাব্লিউবিসি আঁকবো, ডাব্লিউবিসিগুলো আমি গোল গোল আঁকতেছি, কোনো সমস্যা নাই। বাট আরবিসির ক্ষেত্রে সেটাকে গোল গোল আঁকা যাবে না, কারণ আরবিসি গোল না। আরবিসির ক্ষেত্রে খেয়াল করো, আমরা কি করি, নিউক্লিয়াসটাকে বের করে দেওয়ার জন্য দুই সাইড থেকে, উপর এবং নিচ থেকে আমরা একটা প্রেসার দিই। যখন আমরা উপর এবং নিচ থেকে একটা প্রেসার দিই, তখন এর উপরের যে তলটা আছে, খেয়াল করো, ধরো এটা একটা তল, এটা একটা উপরের তল, আর নিচে আর একটা তল আছে। সো আমি যদি এটার মধ্যে এরকমভাবে প্রেসার দিতে থাকি, তখন কি হবে, এখানের কিছুটা অংশ কি হবে, তোমার ঢুকে যাবে। অর্থাৎ এটা হচ্ছে এখানে কিছুটা অংশ ঢুকে যাবে, প্লাস ওই নিচের যে তলটা আছে, নিচের তলেরও কিছুটা অংশ এভাবে ঢুকে যাবে, রাইট? নিচের তলেরও কিছুটা অংশ এইভাবে ঢুকে যাবে। নিচের তলেরও কিছুটা অংশ এরকমভাবে ঢুকে যাবে। সো এই যে ঢুকে যাওয়াটা, তার মানে এই যে উপরের যে তলটা, সেই তলটা ঢুকে গেছে ভিতরে, সেই তলটা ভিতরের দিকে ঢুকে গেছে, মানে সেটা অবতল হয়ে গেছে। দেখো অবতল, তোমরা পড়ে আসছো না, অবতল মানে কি? ধরো একটা চামচের এই সাইডটা, এটা হচ্ছে উত্তল, উত্তল মানে উপরে উঠে গেছে, দেখো উপরে উঠে গেছে। আর এটা হচ্ছে অবতল, মানে অবতরণ করছে, ভিতরে ঢুকে গেছে, সেটা হচ্ছে অবতল। সো যখন আমরা নর্মালি এটা মানে তোমার স্পেরিক্যাল শেপ থাকে, বাট যখন এটা নিউক্লিয়াসটাকে হারায় ফেলে, অর্থাৎ পূর্ণাঙ্গ অবস্থা নর্মাল যখন আরবিসিতে কনভার্ট হয়, তখন তার নিউক্লিয়াসটা থাকে না, এবং নিউক্লিয়াসটাকে বের করে দিতে গিয়ে দুই দিক থেকে প্রেসার দিতে হয়। দুই দিক থেকে প্রেসার দেওয়ার কারণে আলটিমেটলি তোমার এইটার শেপটা, এই উপরের সারফেসে একটা অবতল শেপ ক্রিয়েট হয়, নিচের সারফেসে একটা অবতল শেপ ক্রিয়েট হয়। সো এই জন্য আমরা তখন বলি দ্বি অবতল। তখন আমরা কি বলি, এটাকে দ্বি অবতল। সো আরবিসির শেপ যদি কখনো আসে তোমাদের পরীক্ষায়, যে আরবিসির শেপ কি, দ্বি অবতল, গোলাকার, কোনটা দিবা? তোমরা দিবা হচ্ছে দ্বি অবতল। ঠিক আছে, এটা হচ্ছে কি, দ্বি অবতল। তাহলে দ্বি অবতল শেপ। এখন এই আরবিসির ভিতরে যেটা তুমি একেবারে ফাঁকা দেখতেছো নিউক্লিয়াস বের হয়ে যাওয়ার পরে, সেটা ফাঁকা থাকে না। এটার ভিতরে বেশিরভাগই তোমার পানি থাকে, 30 to 40% তোমার পানি থাকে, আর তোমার বাকি যে পোর্শনটা আছে সেটা হচ্ছে হিমোগ্লোবিন থাকে। এখন ভাই হিমোগ্লোবিনের স্ট্রাকচারটা কি? ধরো এটা হচ্ছে আমাদের আরবিসি, এটা হচ্ছে আমাদের আরবিসি, এবং আরবিসিটা নর্মালি লাল দেখায় হিমোগ্লোবিনের কারণে।
ঠিক আছে, হিমোগ্লোবিনের কারণে। নর্মালি লাল দেখায় হিমোগ্লোবিনের কারণে। হিমোগ্লোবিন কি? হিমোগ্লোবিন মানে ইনিশিয়ালি গ্লোবিনের এরকম 4টা চেইন থাকে। গ্লোবিন হচ্ছে এক ধরনের প্রোটিন, গ্লোবিনের এরকম 4টা চেইন থাকে গ্লোবিনের। সো এরকম গ্লোবিনের 4টা চেইন, এরকম গ্লোবিনের 4টা চেইন থাকে। আচ্ছা, 4টা চেইনের পরে এইগুলোর উপরে তোমার সবুজ বিলিভার্ডিন থাকে। কি থাকে? সবুজ বিলিভার্ডিন। এই যে এটাকে বলা হয় সবুজ বিলিভার্ডিন, সবুজ বিলিভার্ডিন। এই বিলিভার্ডিনের উপর কি থাকে? তোমার লোহা থাকে। কি থাকে ভাইয়া? লোহা থাকে, লোহা, আয়রন। নর্মাল Fe2+ থাকে, আয়রন থাকে, লোহা, এরকমভাবে লোহা থাকে। হ্যাঁ, এই সেম লোহা, সব লোহা ঢুকে যায় না এরকম, মানে আয়রন থাকে আর কি, আয়রনের অ্যাটম, পরমাণু থাকে। সো আমি জাস্ট তোমাদের বোঝানোর সুবিধার্থে এইভাবে লিখতেছি, সেরকমভাবে আয়রন থাকে। সো ধরো এই একটা লোহিত রক্তকণিকা, এই লোহিত রক্তকণিকা, আর তার পাশে আমি দেখাইতেছি এটা একটা রক্তনালীর ভিতরে আছে। ধরো যে একটা রক্তনালীর ভিতরে আছে, আমরা আগের স্টোরিটা এখানে দেখাচ্ছি, এটা একটা রক্তনালীর ভিতরে আছে। ধরো এটা একটা রক্তনালীর ভিতরে আছে, আর এখানে হচ্ছে আমাদের অ্যালভিউলাস আসছে, এইখানে ধরো আমাদের অ্যালভিউলাস আসছে, আমাদের অ্যালভিউলাস, আমাদের এই অ্যালভিউলাস হচ্ছে তোমার অক্সিজেন আছে। বুঝছো আমি কোন স্ট্রাকচারটা আনছি? আমি হচ্ছে তোমার এই যে প্রথম দিকে যে স্ট্রাকচারটা ছিল না, এই যে অক্সিজেন, এটার ভিতরে একটা লোহিত রক্তকণিকা আছে, আমি সেই স্ট্রাকচারটাকে দেখাইছি। এটার ভিতরে একটা লোহিত রক্তকণিকা আছে, আমি সেই স্ট্রাকচারটা দেখাইছি। ধরো এদিকে গ্লোবিন চেইন আছে, গ্লোবিন চেইন আছে, 4টা চেইন আছে, দেন এদিকে বিলিভার্ডিন আছে। ঠিক আছে, বিলিভার্ডিন সব মিলায় বিলিভার্ডিন, খেয়াল করো, যখন এই যে বিলিভার্ডিনগুলোর উপর আয়রন জমা হয় তখন সেটাকে বলা হয় হিম। সো এই হিম আর গ্লোবিন মিলে গঠিত হয় হিমোগ্লোবিন। ঠিক আছে, সো এখন কি হয়, আমার এই যে অ্যালভিউলাস পর্যন্ত যে অক্সিজেনটা আসছিল, আমি স্টোরিটা আবার একটু দেখাই, এই যে দেখো এখান দিয়ে সে হচ্ছে তোমার কি করছে, সে হচ্ছে এখান দিয়ে অক্সিজেনটা নিয়েছে, সম্মুখ নাসা ছিদ্র দিয়ে নিয়েছে, সেটা পশ্চাৎ নাসা ছিদ্র দিয়ে আসছে, আসার পরে সেটা এই ট্রাকে দিয়ে আসলো, ট্রাকে দিয়ে এদিকে আসার, তেন এই পর্যন্ত আসলো অক্সিজেন। সো এই পর্যন্ত যখন অক্সিজেনটা আসছে, কি করলো, এখানে যে রক্তনালীগুলো আছে, তারপরে যে রক্তনালীগুলো আছে, সেই রক্তনালীর ভিতরে প্রবেশ করবে অক্সিজেন, রক্তনালীর ভিতরে অক্সিজেনটা সেটা প্রবেশ করবে। সো যখন রক্ততে সে প্রবেশ করবে, রক্ততে প্রবেশ করার পর কি হবে খেয়াল করো, এখানে যে অক্সিজেনটা আছে, এখানে যে অক্সিজেনটা দেখতে পাচ্ছ, সেই অক্সিজেনটা কি করবে, এই যে অ্যালভিউলাসের প্রাচীর, সেই অ্যালভিউলাসের প্রাচীর ভেদ করে ব্যাপন প্রক্রিয়ায় সে এই রক্তরসে চলে আসবে। ইনিশিয়ালি রক্তরসে চলে আসবে, কারণ রক্তের দুইটা কম্পোনেন্ট, একটা হচ্ছে তোমার রক্তরস আর একটা হচ্ছে রক্তকণিকা। রক্তরস মানে এই যে তরল যে পদার্থটা, এই যে দেখো এই রক্তনালীর ভিতরে এই যে তরল পদার্থটা আছে, তো সেটা হচ্ছে রক্তরস। ঠিক আছে, আর এটা হচ্ছে রক্তকণিকা। যদি কণিকাটা তুলনা, মানে আমি অনেক বড় দেখায় ফেলছি, এত বড় না, রক্তনালীর তুলনায় এত বড় হয় না। সো এটা হচ্ছে রক্তরস, এটা হচ্ছে রক্তকণিকা। জাস্ট বোঝানোর সুবিধার্থে তোমাদের কীভাবে লিখছি। সো এই যে এখানে যে অক্সিজেন আছে, সেই অক্সিজেন কি করে, ইনিশিয়ালি তোমার অ্যালভিউলাসের যে এই যে দেখো এটা যে অ্যালভিউলাস, সো অ্যালভিউলাসের যে প্রাচীর, সেই অ্যালভিউলাসের প্রাচীর ভেদ করে। অ্যালভিউলাসের প্রাচীর ভেদ করার পরে এই যে রক্তনালী আছে, সেই রক্তনালীর প্রাচীর ভেদ করে। রক্তনালীর প্রাচীর ভেদ করার পরে সামান্য পরিমাণ অক্সিজেন কি হয়, এই যে দেখো আমি বলি, পানির মধ্যে কিন্তু অক্সিজেন দ্রবীভূত অবস্থায় থাকতে পারে। দেখো মাছ কিভাবে বেঁচে থাকে পানির নিচে অক্সিজেন ছাড়া, অ্যাকচুয়ালি ওইখানে যে মাছ আছে, সেই মাছ এক্স্যাক্টলি ওই পানিতে দ্রবীভূত অক্সিজেনটা সে গ্রহণ করে। সো এখানে যে অক্সিজেন আছে, আমরা পড়ছি যে এখানে যে রক্তরস আছে, সেই রক্তরসের অধিকাংশই পানি, রক্তরসের 90% পানি। সো রক্তরসের যে 90% পানি, সেই 90% পানিতে কিছু পরিমাণ অক্সিজেন দ্রবীভূত হয়। আমি দেখালাম যে এখানে কিছু পরিমাণ অক্সিজেন দ্রবীভূত হয় এবং রক্তরসে দ্রবীভূত হয়ে কিছু পরিমাণ অক্সিজেন পরিবাহিত হইতে পারে। আর কি হয়, এখানে যে অক্সিজেনটা আছে, সেই অক্সিজেনটা তাহলে রক্তনালীর প্রাচীর ভেদ করে, কিছু পরিমাণ রক্তরসে দ্রবীভূত হয়, আর কিছু পরিমাণ রক্তনালীর প্রাচীর ভেদ করার পরে লোহিত রক্তকণিকার যে প্রাচীর আছে, সেই লোহিত রক্তকণিকার প্রাচীর ভেদ করে। এবং লোহিত রক্তকণিকার প্রাচীর ভেদ করার পরে এই যে হিমের যে তোমার বিলিভার্ডিন এবং লোহার যে অংশের মাঝখানে স্পেসটা আছে, সেই স্পেসটাতে তারা বসে যায়, এবং তখন আমরা এই স্ট্রাকচারটাকে বলি, এটা অ্যাকচুয়ালি হিমোগ্লোবিন ছিল, তার সাথে অক্সিজেন সংযুক্ত হয়েছে, আমরা তখন বলি অক্সি হিমোগ্লোবিন ফর্ম করছে। সো এটা হচ্ছে তখন অক্সি হিমোগ্লোবিন ফর্ম করে। যখন সেটা অক্সি হিমোগ্লোবিন ফর্ম করে, এটা কি করে, এখন যখন রক্তে যখন ফ্লো আসে, এটা তো অনেক ছোট, তোমরা এটা দেখে আবার পাজল। আচ্ছা আমি রক্ত ইয়াটাকে একটু অন্যভাবে দেখাই। দেখো এটা হচ্ছে এক্স্যাক্টলি এরকম, ধরো এরকম,
দেখো, তো এখান দিয়ে হচ্ছে তোমার এখানে যে অক্সিজেনটা যেটা এখানে প্রবেশ করলো, তো এখন কি হয়, এই যে লোহিত রক্তকণিকাটা আছে সেটা রক্তের ফ্লোয়ের মাধ্যমে সেটা ফ্লো হয়, প্রবাহিত হয়। রক্তের ফ্লোয়ের মাধ্যমে কী হইতেছে, সেটা প্রবাহিত হইতেছে। দেখো পরিবহন, এই যে জীবে পরিবহন, জীবে পরিবাহিত হইতেছে, এই যে এই অক্সিজেনটা কী হইতেছে তোমার এইভাবে পরিবাহিত হইতেছে। তো এই যে অক্সিজেনটা যখন পরিবাহিত হয় তখন কি হয় আলটিমেটলি, দেখো অক্সিজেনটা পরিবাহিত হয়ে, আমরা ফার্স্ট স্লাইডটাতে যাই, যে অক্সিজেনটা প্রথমে পরিবাহিত হয়ে কি হয়, এই যে অক্সিজেনটা পরিবাহিত হয়ে প্রথমে হচ্ছে হার্টে আসে, এবং হার্ট হচ্ছে সেন্ট্রাল অর্গান, পাম্পিং অর্গান। আমরা হার্টের স্ট্রাকচার সামনে লেকচার করতে পারবো। হার্ট হচ্ছে সেন্ট্রাল অর্গান, সেখান থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্তটা কি হয়, এই যে এখান দিয়ে যায়, এখান দিয়ে যায়, এখান দিয়ে যাওয়ার পরে সে আস্তে আস্তে ফ্লো হয়। এটা কিন্তু লোহিত রক্তকণিকার সাথে সাথে ফ্লো হইতেছে, লোহিত রক্তকণিকার সাথে ফ্লো হইতে 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 এটা যখন এই পর্যায়ে আসে, আমার যে কোষটার অক্সিজেন দরকার সেটা পর্যন্ত যখন আসে, তখন আলটিমেটলি কি হয়, খেয়াল করো। ধরো এখানে আমার কোষ, এখানে আমার কোষ আছে, এখানে আমার কোষ আছে, এখানে আমার কোষ আছে, এখানে আমার কোষ, এবং আমার এই কোষটার অক্সিজেন দরকার এবং গ্লুকোজ দরকার ছিল। কি দরকার, অক্সিজেন দরকার ছিল এবং গ্লুকোজ দরকার ছিল, এবং আমি কোনোটাই এখন পর্যন্ত পৌঁছাইতে পারিনি। সো এখন কি করবে, এই যে লোহিত রক্তকণিকাটা আছে সেটা এভাবে ভাসতে 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 সামনের পর্যন্ত আসবে। যখন এই জায়গায় লোহিত রক্তকণিকাটা আসবে, তখন আসার পরে আমি ধরলাম যে এই জায়গাটায় হচ্ছে সেই কোষটা, এই জায়গা পর্যন্ত সে চলে আসছে, ঠিক আছে। তো যখন আসবে, যখন সে বুঝবে যে এই কোষটার অক্সিজেন দরকার, তখন কি করবে, এই যে অক্সিহিমোগ্লোবিন তার সাথে যে সংযুক্ত যে অক্সিজেন আছে সেই অক্সিজেনটাকে তখন ছাড়তে থাকবে। তো তার সাথে সংযুক্ত অক্সিজেনটা যখন ছাড়তে থাকবে, সেই অক্সিজেন ইনিশিয়ালি তোমার লোহিত রক্তকণিকার প্রাচীর ভেদ করবে, তারপর রক্তনালিকার প্রাচীর ভেদ করবে, তারপরে কোষের প্রাচীর ভেদ করবে, করে কোষের ভিতরে প্রবেশ করবে। দ্যাটস ইট। এই যে আমাদের তুমি দেখো, আমাদের যে টার্গেটটা ছিল যে আমরা ওই হাতের ওই জায়গাটা পর্যন্ত অক্সিজেনটাকে পরিবহন করতে পারছি। তাহলে সেখানে কে সাহায্য করছে, রক্তরস সামান্য পরিমাণে, বেশিরভাগ সাহায্যটা করছে হচ্ছে লোহিত রক্তকণিকার হিমোগ্লোবিন। লোহিত রক্তকণিকার হিমোগ্লোবিন স্ট্রাকচারটা এখানে পরিবাহিত করে আনছে এখানে। আচ্ছা, তাহলে এটার মাধ্যমে আমরা কিন্তু রক্তের একটা কাজও আমরা মনে রাখতে পারি। রক্তের একটা কাজ হচ্ছে অক্সিজেন পরিবহন করা, এবং শুধুমাত্র তাই না, এই যে এখানে গ্লুকোজটা, সেই গ্লুকোজটা কীভাবে আসবে, তোমাদের পঞ্চম চ্যাপ্টারে পরে আসছি। প্রথমে কি হয়, তুমি যখন খাইতেছো তখন একটা খাদ্যনালীর মধ্যে দিয়ে যায়, সেম জিনিস এখান থেকে খাদ্যনালীর মধ্যে দিয়ে যায়, তাই না। এই যে খাদ্যনালী যেটা আছে দেখতেছো, এই যে খাদ্যনালী দেখতেছো, সেই খাদ্যনালীটা নিচে যায়, নিচে যাওয়ার পরে কি করে, আরেকটু নিচে যাওয়ার পরে কি করে, তোমার এই যে নিচের দিকে যাইতে থাকে, নিচের দিকে গিয়ে নিচের দিকে যাইতে থাকে। সো নিচের দিকে যাইতে যেতে এটা এখানে আসে হচ্ছে তোমার কি ফর্ম করে, তোমার পাকস্থলী ফর্ম করে। তো পাকস্থলীর পরে নিচে হচ্ছে আমরা পাই কি, ক্ষুদ্রান্ত, তাই না। নিচে আমরা পাই কি, ক্ষুদ্রান্ত। পাকস্থলীর পরে আমরা কি পাই, ক্ষুদ্রান্ত পাই, তাই না। সো এখানে আমরা ক্ষুদ্রান্ত পাই, একটু বড় করে দেখালাম ক্ষুদ্রান্তটাকে। সো ক্ষুদ্রান্তে এরকম ভিলাই থাকে, ক্ষুদ্রান্তে এরকম কি থাকে, এরকম আঙুলের মতো প্রক্ষেপিত এরকম অংশ থাকে। সো আঙুলের মতো প্রক্ষেপিত অংশের এখানে কি হয়, তোমার আঙুলের মতো প্রক্ষেপিত অংশের মাঝখানে এই সাইডটা দিয়ে হচ্ছে তোমার রক্তনালী যায়, এই সাইডটাতে রক্তনালী যায়, অর্থাৎ এই পুরা সাইডটাতেই রক্তনালী ধরো যে পেঁচায় আছে, পুরো সাইডটাতে রক্তনালী পেঁচায় আছে, পুরো সাইডটাতে রক্তনালী আছে, তো ওইখানে রক্তনালী আছে। তো ধরো তুমি যেই খাবারটা খাইছো, তুমি যেই খাবারটা এখানের মধ্য দিয়ে খাইছো, এখানে মুখ গহ্বরের মধ্যে যে খাবারটা খাইছো সেই খাবারটা এদিক দিয়ে আসছে, দেন এদিক দিয়ে আসার পরে এটা এই বরাবর আসছে, খাদ্যনালীতে আসার পরে সেটা পাকস্থলীতে আসছে, পাকস্থলীতে আসার পরে ক্ষুদ্রান্তে পরিপাক হয়েছে, পরিপাক হওয়ার পরে কী হবে, সেটা শোষিত হবে না। তুমি যাই খাও না কেন সেটা আলটিমেটলি গ্লুকোজে কনভার্ট হইতে হবে। সেটা কিসে কনভার্ট হবে, গ্লুকোজে কনভার্ট হবে। সো সেটা গ্লুকোজে কনভার্ট হইলো এখানে এসে, সেই গ্লুকোজটা কী করবে, এই যে এটার ভিলায়ের প্রাচীর ভেদ করবে, সেটা আইসা এই যে রক্তে প্রবেশ করে ফেলবে। এই যে এখান থেকে যে রক্তটা গেছে না, এখান থেকে যে ব্লাডের যেই এটা গেছে, সেটা আবার গিয়ে মাঝখানে এখানে যে হার্ট আছে, হার্ট হচ্ছে সেন্ট্রাল পাম্পিং অর্গান, এখানে গিয়ে সব জায়গা থেকে রক্ত যাবে এবং সব জায়গায় রক্ত ডিস্ট্রিবিউট হবে। তো এখান থেকে আবার রক্তটা এখানে ব্যাক করবে, যখন রক্তটা এখানে ব্যাক করবে তখন এখান থেকে আবার রক্তটা এখানে যাবে, এবং আলটিমেটলি এই যে এখান দিয়ে তখন ওই যে গ্লুকোজটা যেটা শোষিত হলো, সেই গ্লুকোজটা শোষিত হয়ে এখান দিয়ে আসার পরে
এই যে আমাদের ওই সেল পর্যন্ত পৌঁছায় যাবে যেই সেলে আমার শ্বসন দরকার, অক্সিজেন দরকার এবং গ্লুকোজ দরকার। প্রত্যেকটা সেলের সার্ভাইভালের জন্য ইন এভরি মোমেন্ট অক্সিজেন এবং গ্লুকোজ তোমার প্রয়োজন পড়ে। আচ্ছা, তো এখন তাহলে রক্তের আরও একটা কাজ আমরা মুখস্থ করে ফেললাম, সেটা হচ্ছে ভাইয়া রক্তের আরও একটা কাজ হচ্ছে গ্লুকোজ পরিবহন করা, খাদ্যদ্রব্য পরিবহন করা। তাহলে একটা হচ্ছে অক্সিজেন পরিবহন করা, একটা হচ্ছে খাদ্যদ্রব্য পরিবহন করা। আরও জিনিস তুমি এখন লজিক্যালি সব কিছু নিয়ে আসতে পারবা। ভাইয়া এই সেলে অক্সিজেন এবং গ্লুকোজ পৌঁছাইলো, কিসের উদ্দেশ্যে পৌঁছাইলো? যেন অক্সিজেন এবং গ্লুকোজ তোমার আলটিমেটলি পৌঁছায়, তারা বিক্রিয়া করতে পারে, শ্বসন করতে পারে, শ্বসনের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড হবে, H2O হবে এবং এখনো গ্লুকোজ থেকে 38 অণু এটিপি উৎপন্ন হবে। ইন্টারের বইয়ে দেওয়া 36 অণু এটিপি, তোমাদের বইয়ে দেওয়া 38 অণু এটিপি। সো 38 অণু এটিপি উৎপন্ন করতে পারি। এটিপি কেন উৎপন্ন হবে? শক্তি খরচের জন্য। এখন তারপরে এই যে কার্বন ডাইঅক্সাইডটা, সেই কার্বন ডাইঅক্সাইডটা পরিবেশে থাকলে কি বা শরীরের ভিতরে ওই কোষের মধ্যে থাকলে কার্বন ডাইঅক্সাইডটা ক্ষতিকর, মানুষ মারা যাবে। সো সেই কার্বন ডাইঅক্সাইডটা কী করে তখন? অপোজিটটি ব্যাক করে আবার সেই রক্তের মাধ্যমেই কিন্তু এটা এক্স্যাক্টলি বেশিরভাগটাই রক্তরসের মাধ্যমে আসে, খুব অল্প পরিমাণ হিমোগ্লোবিনের সাথে সংযুক্ত হয়। সো বেশিরভাগ অংশটা কি করে? এদিক দিয়ে আসে, এদিক দিয়ে আসে, এদিক দিয়ে আসে, এদিক দিয়ে আসে, দেন আলটিমেটলি এদিক দিয়ে আসে, এদিক দিয়ে আসে, এদিক দিয়ে আসে, দেন এই যে ফুসফুসের অ্যালভিউলাসে আসে, দেন অ্যালভিউলাস দিয়ে এইখান দিয়ে উল্টা পথে এদিক দিয়ে আসে ট্রাকিয়া, ব্রঙ্কাস পার হয়, তারপরে ট্রাকিয়া পার হয়, তারপরে ট্রাকিয়া পার হয়, ব্রঙ্কাস পার হয়, তারপরে কি হয়? তারপরে এই যে ট্রাকিয়া ব্রঙ্কাস পার হওয়ার পরে তারপরে এদিক দিয়ে আসে পশ্চাৎ নাসা ছিদ্র হয়, সম্মুখ নাসা ছিদ্র, এই যে নিঃশ্বাসের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড বের হয়েছে। বুঝছো? তার মানে এখানে কি হইতেছে? আলটিমেটলি রক্তের আরও একটা কাজ আমরা বুঝে ফেললাম, সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড পরিবহন করা। দ্যাটস ইট। অক্সিজেন পরিবহন করা, কার্বন ডাইঅক্সাইড পরিবহন করা, গ্লুকোজ পরিবহন করা। তোমার মুখস্থ জ্ঞান করতে হবে। লজিক্যালি বলো, অক্সিজেন পরিবহন করা, কার্বন ডাইঅক্সাইড পরিবহন করা, গ্লুকোজ পরিবহন করা, ঠিক আছে? তো দেন আলটিমেটলি আর কি পরিবহন করে? দেখো ভাই, তুমি কি শুধুমাত্র গ্লুকোজ খাও, কার্বোহাইড্রেট খাও? না, তুমি কার্বোহাইড্রেটের সাথে কি খাও? প্রোটিন খাও, তাই না? তুমি কার্বোহাইড্রেটের সাথে কি খাও ভাইয়া? প্রোটিন খাও। তুমি কার্বোহাইড্রেটের সাথে কি খাও? প্রোটিন খাও। তো প্রোটিন যখন এখানে আসে, আমরা পঞ্চম চ্যাপ্টারে দেখাইছি প্রোটিন ভাইয়া কি হয়? তোমার অ্যামাইনো অ্যাসিড হয়। প্রোটিন হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের পলিমার। সো এখানে অ্যামাইনো অ্যাসিড যখন হয়, সেই অ্যামাইনো অ্যাসিডটাকে এইখানে শোষিত হয়, সেই অ্যামাইনো অ্যাসিডটা আলটিমেটলি রক্তে আসে, সেটা রক্তের মাধ্যমে পরিবাহিত হয়। অ্যামাইনো অ্যাসিড পরিবাহিত। তুমি আর কি খাও ভাই? তোমার আমাদের সুষম খাদ্যে 6টা উপাদান থাকে। একটা হচ্ছে কার্বোহাইড্রেট, প্রোটিন, তারপর হচ্ছে লিপিড বা স্নেহ। তো এই যে লিপিড, যে ক্ষুদ্র ক্ষুদ্র যে চর্বি কণাগুলো আছে, সেই চর্বি কণাগুলো গ্লিসারল বা ফ্যাটি অ্যাসিড। সো এই যে লিপিড বা ক্ষুদ্র ক্ষুদ্র চর্বি কণাগুলো আছে, সেই চর্বি কণাগুলো শোষিত হয়। সেই চর্বি কণাগুলো এদিক দিয়ে যখন শোষিত হয়, সেই চর্বি কণাগুলো আলটিমেটলি তোমাদের রক্তে আসে। তুমি যাই খাইতেছো না কেন, সেটা কিন্তু রক্তে ব্যাক করতেছে, রক্তে আসতেছে। তুমি ভাত খাইতেছো, সেটা থেকে গ্লুকোজটা রক্তে আসতেছে। মাংস খাইতেছো, সেটা থেকে অ্যামাইনো অ্যাসিডটা রক্তে আসতেছে। তুমি চর্বি খাইতেছো, সেটা থেকে স্নেহটা রক্তে আসতেছে। তাহলে এই রক্ত কি করে? স্নেহদ্রব্য পরিবহন করে। রক্ত কি করে? অ্যামাইনো অ্যাসিড পরিবহন করে। আর কি পরিবহন করে বলো? আর কি পরিবহন করে ভাইয়া? খাদ্যের 6টা উপাদানের মধ্যে আরও কি আছে? ভিটামিন, তাই না? এই যে ভিটামিন যখন তুমি খাচ্ছ, সেই ভিটামিন কি করে? ধরো ভিটামিন বি, ভিটামিন এ যাই খাও না কেন, সেটা কি করে? এই যে এ আছে, এটা ভিলাই আছে, সেই ভিলাই যে শোষিত হওয়ার পরে সেটা হচ্ছে রক্তে আসে। দেন রক্ত সেটা পরিবহন করে তোমার যেই জায়গায় ভিটামিন দরকার, সেই জায়গায় পৌঁছায় দেয় তোমার বডির যেই জায়গা। তার মানে ভিটামিন পরিবহন করে, এটার একটা কাজ। ও আরও একটা কাজ, আমাদের খাদ্যের 6টা উপাদানের মধ্যে আরও একটা উপাদান আছে খনিজ লবণ, মিনারেল অ্যান্ড সল্টস। সো এই যে মিনারেল সল্ট যেগুলো আছে বা খনিজ লবণ আছে, সেগুলো কি করে? সেগুলো যখন এখানে আসে, ক্ষুদ্রান্তে যখন আসে, তখন এই ভিলাই দিয়ে ঢোকার পরে এখান দিয়ে আসে, দেন এখান দিয়ে রক্তের মাধ্যমে পরিবাহিত হয়। তার মানে তোমাকে যদি বলে যে ভাই রক্তের কাজগুলো লিখো, তোমার তো এখানে মুখস্থ করার কোনো দরকার নাই। তুমি জাস্ট বেসিকটা ইনপুট দিবা তোমার ব্রেনের মধ্যে, তুমি দেখবা যে অটোমেটিক্যালি তুমি আউটপুট পাইতেছো। অক্সিজেন পরিবহন করা, কার্বন ডাইঅক্সাইড পরিবহন করা, গ্লুকোজ পরিবহন করা, খনিজ লবণ পরিবহন করা, অ্যামাইনো অ্যাসিড পরিবহন করা, তারপরে তোমার কি পরিবহন করা, ভিটামিন পরিবহন করা, ক্ষুদ্র চর্বিকণা পরিবহন করা। প্রত্যেকটা জিনিস তুমি এখন লজিক্যালি লিখতে পারবা। এখন দেখো আরও জিনিস, রক্ত শুধুমাত্র এই কাজগুলোই করে না। এই যে তোমার বডিতে বিভিন্ন ওয়েস্ট প্রোডাক্ট উৎপন্ন হয়, অর্থাৎ বর্জ্য পদার্থ উৎপন্ন হয়, যেমন কার্বন ডাইঅক্সাইডটা একটা উৎপন্ন হয়েছিল, এটা বর্জ্য পদার্থ। আরও নাইট্রোজেন জাত কিছু বর্জ্য পদার্থ উৎপন্ন হয়, ইউরিয়া, ইউরিক অ্যাসিড। তো এই সমস্ত যে বর্জ্য পদার্থগুলো উৎপন্ন হয়, এগুলো রক্তের মাধ্যমে উৎপন্ন হয়, ঠিক আছে? আরও কিছু আছে, যেমন দেহের তাপ রক্ষা। দেখো রক্তটা হচ্ছে একটা তরল সাবস্টেন্স, এটা তাপ দিয়ে সামহাও তোমার বডির তাপটাও রক্ষা করে। সো এগুলো হচ্ছে রক্তের কাজ। আমি পড়ায় ফেললাম, এই বেসিকটা না দিলে হয়তো বা পসিবল ছিল না। আর এটাও যে পরিবহনের একটা ইস্যু, সেই জিনিসটা তুমি বুঝতে না। তো এখন আমরা ডিটেলসে যাই যে আমরা এখানে পড়তেছিলাম যে আমাদের যে রক্ত যে কণিকা আছে, সেই রক্ত কণিকা হচ্ছে তোমার 3 ধরনের। একটা হচ্ছে আরবিসি, একটা হচ্ছে ডাব্লিউবিসি, আর একটা হচ্ছে প্লেটলেটস। সো এই যে আরবিসি আছে, সেই আরবিসির আর একটা স্পেশাল ইম্পর্টেন্স আছে। আমি স্পেশাল ইম্পর্টেন্সটা বলি, সেটা হচ্ছে এই যে রক্তের গ্রুপিং।
একটা তো আমরা দেখলাম যে সেটা হিমোগ্লোবিন রূপে অক্সিজেনটাকে পরিবহন করে এবং যেই যেই জায়গায় অক্সিজেনটা দরকার সেই সেই জায়গায় অক্সিজেনটা দিয়ে দেয়। সেকেন্ড, এই যে এখানে যে আরবিসিটা আছে, রেড ব্লাড কর্পাসলস আছে, সেই রেড ব্লাড কর্পাসলসের আরেকটা স্পেশাল ইম্পর্টেন্স হচ্ছে আমরা যে ব্লাড গ্রুপিংটা করি, যে ধরো যে আমি বলি যে তোমার ব্লাড গ্রুপ হচ্ছে এ পজিটিভ, আরেকজনের ব্লাড গ্রুপ বি পজিটিভ, আরেকজনের ব্লাড গ্রুপ সি পজিটিভ, সরি সি পজিটিভ ব্লাড হয় না, আরেকজনের ব্লাড গ্রুপ এ বি পজিটিভ, আরেকজনের ও পজিটিভ। সো এই যে ব্লাড গ্রুপিংটা যে আমরা করি সেটা ডিপেন্ড করে এই তোমার যে লোহিত রক্তকণিকা আছে বা রেড ব্লাড কর্পাসলস আছে, সেই রেড ব্লাড কর্পাসলসের অ্যান্টিজেন আর অ্যান্টিবডির উপর ডিপেন্ড করে। আমরা নেক্সট লেকচারে সেটা দেখবো, আমি যাচ্ছি না, আমি জাস্ট কথাটা বলে রাখলাম। আচ্ছা, আর ডাব্লিউবিসি দেখো, ডাব্লিউবিসি বা শ্বেত রক্তকণিকা, ডাব্লিউবিসি বা শ্বেত রক্তকণিকাগুলো কী করে দেখো, তুমি যে খাবারগুলো খাইতেছো বা তুমি প্রত্যেকটা টাইমে তোমার বডিতে কিছু না কিছু জীবাণু প্রবেশ করতেছে, তুমি যে খাবারগুলো খাইতেছো সেগুলোর মাধ্যমে জীবাণু প্রবেশ করতেছে এবং সেই জীবাণুগুলো কি করতেছে তোমার বডিতে আসতেছে। যখন সেই জীবাণুগুলো সেই বডিতে আসে তখন কি করে, যখন জীবাণুগুলো বডিতে প্রবেশ করবে তখন আমাদের বডির একটা ডিফেন্স মেকানিজম লাগবে, একটা ডিফেন্স সিস্টেম লাগবে, যেটা দিয়ে তোমার আলটিমেটলি ওই জীবাণুগুলোকে মেরে ফেলতে পারবে। সো এইটাই হচ্ছে আমাদের শ্বেত রক্তকণিকা বা ডাব্লিউবিসিগুলো। দেখো ডাব্লিউবিসিগুলোর তোমার প্রধান যে বৈশিষ্ট্য যদি আমি বলি, এটাতে কোনো হিমোগ্লোবিন থাকে না। সো এটাতে হিমোগ্লোবিন থাকে না কেন, কারণ এটার হিমোগ্লোবিন থাকার দরকার না, এটা অক্সিজেন পরিবহনের সাথে জড়িত না। সো অক্সিজেন পরিবহনের সাথে যদি জড়িত না থাকে, আমার হিমোগ্লোবিনের যে স্ট্রাকচারটা আমি দেখাইছিলাম, গ্লোবিন, তার উপরে বিলিভার্ডিন, তার উপরে হিম, এই স্ট্রাকচার, তার উপরে আয়রন, এই স্ট্রাকচার তো তার দরকার নাই, কারণ সে তো অক্সিজেন পরিবহন করবে না। অথবা আমরা বলতে পারি তার এই স্ট্রাকচার নাই বলেই সে অক্সিজেন পরিবহন করতে পারে না। আচ্ছা, সো সেকেন্ডলি ডাব্লিউবিসির যে স্ট্রাকচার, সেই ডাব্লিউবিসি স্ট্রাকচার কিন্তু দ্বি অবতল না, এটা কিন্তু বিভিন্ন ধরনের গোল টাইপের স্ট্রাকচার হয়। আবার এরা অনেক সময় ফেগোসাইটোসিস করে, যে কারণে ওদের স্ট্রাকচার এমিবয়েডের মতো হয়। আস্তে আস্তে চাইতেছি দেখো, তো এই ডাব্লিউবিসি বা যে হোয়াইট ব্লাড যে কর্পাসুলস আছে বা হোয়াইট ব্লাড সেলস যেগুলো আছে, সেই হোয়াইট ব্লাড সেলসকে আমরা ইনিশিয়ালি দুইটা ভাগে ভাগ করতে পারি। দুইটা ভাগে কি, কিছু কিছু হোয়াইট ব্লাড সেলস আছে, কিছু কিছু হোয়াইট ব্লাড সেলস আছে যেগুলোর ভিতরে এরকম তোমার দানাদার বিভিন্ন সাবস্টেন্স থাকে, আর কিছু কিছু তোমার হোয়াইট ব্লাড সেল আছে যে হোয়াইট ব্লাড সেলগুলোর মধ্যে কোনো দানাদার কোনো কিছু থাকে না, এটা স্মুথ থাকে। তো যেগুলোর মধ্যে দানাদার থাকে সেগুলোকে বলা হচ্ছে তোমার গ্রেনুলোসাইট। সাইট মানে হচ্ছে কোষ, গ্রেনুলা হচ্ছে তোমার দানা। সো এগুলোকে বলা হচ্ছে তোমার গ্রেনুলোসাইট। এগুলোকে কি বলা হয়, গ্রেনুলোসাইট। আর যেগুলোর মধ্যে দানা থাকে না সেগুলোকে বলা হয় এ গ্রেনুলোসাইট। এ মানে অ্যাবসেন্স অফ গ্রেনুলোসাইট। সো এটার মধ্যে অ্যাবসেন্স থাকে, এটাকে বলা হয় এ গ্রেনুলোসাইট। ঠিক আছে, এ গ্রেনুলোসাইট। তাহলে দেখো ডাব্লিউবিসিকে দুইটা ভাগে ভাগ করা যায়। ডাব্লিউবিসিকে দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে তোমার গ্রেনুলোসাইট আর একটা হচ্ছে এ গ্রেনুলোসাইট। একটা হচ্ছে গ্রেনুলোসাইট আর একটা কি এ গ্রেনুলোসাইট। একটা হচ্ছে তোমার গ্রেনুলোসাইট, দেখো ইনিশিয়ালি আমরা দুইটা ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে গ্রেনুলোসাইট আর একটা হচ্ছে কি তোমার এ গ্রেনুলোসাইট। একটা হচ্ছে এ গ্রেনুলোসাইট। আচ্ছা, সো একটা হচ্ছে গ্রেনুলোসাইট আর একটা হচ্ছে কি এ গ্রেনুলোসাইট। আচ্ছা, সো গ্রেনুলোসাইট আবার তিন ধরনের, নিউক্লিয়াসের উপর ডিপেন্ড করে। দেখো গ্রেনুলোসাইট বা দানাদার শ্বেত রক্তকণিকা, আর একটা হচ্ছে এ গ্রেনুলোসাইট বা অদানাদার শ্বেত রক্তকণিকা। গ্রেনুলোসাইট হচ্ছে দুই ধরনের। তোমরা নর্মালি অ্যাসিড ক্ষার পড়ে আসছো না, অ্যাসিড ক্ষারে কি হয় বলো তো দেখি। অ্যাসিড ক্ষারে অ্যাকচুয়ালি অ্যাসিড কি করে, নীল লিটমাসকে লাল করে, রাইট? অ্যাসিড কি করে, তোমরা এটা পড়ে আসছো ক্লাস, এটা পড়ে আসার কথা। অ্যাসিড কি করে, নীল লিটমাসকে ব্লুকে কি করে, রেড করে। আলটিমেট ফেট কি রেড। আচ্ছা, বেস কি করে বা ক্ষার কি করে, রেড লিটমাসকে ব্লু করে, রাইট? আচ্ছা, তো কিছু শ্বেত রক্তকণিকা আছে যেগুলোকে ইওসিন নামক একটা রঞ্জক দেওয়া হয়। ইওসিন নামক যদি রঞ্জকটা দেওয়া হয়, কিছু শ্বেত রক্তকণিকা আছে যারা নীল রং ধারণ করে। তাহলে কারা, বেস, তো তাদেরকে বলা হয় বেসোফিল। এই কারণে তাদেরকে বলা হয়, আমি নীল কালার দিয়ে লিখি, এই কারণে তাদেরকে বলা হয় কি, বেসোফিল। এই কারণে তাদেরকে কি বলা হয়, বেসোফিল। আর কিছুটা আছে যে তোমার ইওসিন রঞ্জকে তোমার রেড কালার দেয়, অর্থাৎ অ্যাসিডিক। সো এদেরকে বলা হয়েছে তোমার ইওসিনোফিল। এরা হচ্ছে রেড কালারের, এদেরকে বলা হয় ইওসিনোফিল। এদেরকে কি বলা হয়, ইওসিনোফিল। আচ্ছা, আরও একটা
আছে যেটা হচ্ছে নিউট্রাল থাকে। নিউট্রাল মানে কি? প্রশমন বিক্রিয়া পড়ছো না, যে প্রশমন, এটা অ্যাসিডও না ক্ষারও না, অ্যাসিডও না ক্ষারও না, সো নিউট্রাল থাকে। সো এটাকে নিউট্রাল যেটা থাকে এটাকে বলা হয় নিউট্রোফিল। কি বলা হয়? নিউট্রোফিল। কি বলা হয়? নিউট্রোফিল। তাহলে দেখো আমাদের গ্রেনুলোসাইট হচ্ছে 3 ধরনের থাকে, একটা হচ্ছে তোমার নিউট্রোফিল, আরেকটা হচ্ছে ইওসিনোফিল, আরেকটা হচ্ছে বেসোফিল। আর এই যে গ্রেনুলোসাইট আছে, সেই গ্রেনুলোসাইট আবার 2 ধরনের, একটা হচ্ছে তোমার মোনোসাইট আর একটা হচ্ছে লিম্ফোসাইট। একটা হচ্ছে কি? মোনোসাইট, একটা হচ্ছে মোনোসাইট, আর একটা হচ্ছে কি? লিম্ফোসাইট। মোনোসাইট আর একটা হচ্ছে কি? লিম্ফোসাইট। আচ্ছা, এখন কোনটা কোন ধরনের কাজ করে আমি আস্তে আস্তে বলতেছি। দেখো নিউট্রোফিলটাকে কিভাবে চিনবা? ধরো এটার যে নিউক্লিয়াসটা আছে, সেই নিউক্লিয়াসটা থাকবে হচ্ছে ঠিক এরকম। দেখো সরি, এটার যে নিউক্লিয়াসটা আছে সেই নিউক্লিয়াসটা থাকবে হচ্ছে, নিউক্লিয়াস নর্মালি আমরা কি পড়ছি, নর্মাল কোষের মধ্যে নিউক্লিয়াস কি থাকে? এরকম গোলাকার থাকে না? এই যে দেখো গোলাকার থাকে না, কিন্তু এই রক্তকণিকার যে কোষের ভিতরে যে নিউক্লিয়াসগুলো থাকে সেই নিউক্লিয়াসগুলো তোমার এরকম থাকে না। এটা কি বলে? এরকম থাকে না, নিউক্লিয়াসগুলো থাকে হচ্ছে এরকম। দেখো এই যে নিউট্রোফিলটা থাকে এরকম, নিউক্লিয়াসটা কয়েকটা এরকম খণ্ড থাকে, নিউক্লিয়াসটার কয়েকটা এরকম খণ্ড থাকে, এটা হচ্ছে নিউট্রোফিল। আর ইওসিনোফিল যেটা আছে, দেখো ইওসিনোফিল যেটা আছে, এই দেখো অনেক সময় মানে বখাটা কিছু বলা হয় না, ইও করে, ইও, তো ওরা দেখবো যে সবসময় কানের মধ্যে একটা হেডফোন দিয়ে রাখে। সো এরকম হেডফোন টাইপের, এরকম হেডফোন টাইপের ওদের নিউক্লিয়াসটাও এরকম হেডফোন টাইপের। দেখো এই যে এরকম হেডফোন টাইপের, ঠিক আছে, এরকম হেডফোন টাইপের, ঠিক আছে। আর বেসোফিল যেটা আছে, দেখো বেসোফিল যেটা আছে, সেই বেসোফিলটা হচ্ছে তোমার বিতে বেসোফিল, বিতে বৃক্ষ। বৃক্ষ মানে কিডনি। কিডনি শেপটা কীরকম আমি দেখাই তোমাকে, কিডনি শেপটা কীরকম, বেসোফিল এটা কিডনি শেপটা কীরকম আমি দেখাই, কিডনি শেপটা কীরকম আমি দেখাই, বিতে বেসোফিল, সো এরকম থাকে কিডনি শেপ, বা অশ্ব খুর আকৃতি, অশ্বের খুর, ঘোড়ার খুর এরকম থাকে। ঠিক আছে, আচ্ছা, নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল। আচ্ছা, আর তোমার এখানে থাকে হচ্ছে তোমার মোনোসাইট, আর একটা হচ্ছে কি? লিম্ফোসাইট। ওটা হচ্ছে মোনোসাইট, আর একটা হচ্ছে কি? লিম্ফোসাইট। দেখুন দেখো লিম্ফোসাইট যেগুলো থাকে, সেই লিম্ফোসাইটগুলো থাকে হচ্ছে ঠিক এরকম। লিম্ফোসাইট যেগুলো থাকে সেই লিম্ফোসাইটগুলো থাকে হচ্ছে ঠিক এরকম। দেখো এই যে ছোট তোমার রক্তকণিকা, ছোট কণিকা, বাট এটা নিউক্লিয়াসটা হচ্ছে অনেক বড়, এরকম নিউক্লিয়াস। আর মোনোসাইট যেটা থাকে, সেই মোনোসাইটটা হচ্ছে তোমার বড় রক্তকণিকা, বাট এটা যে নিউক্লিয়াসটা থাকে সেই নিউক্লিয়াসটা অনেক ছোটো থাকে, এবং নিউক্লিয়াসটা হচ্ছে বৃত্তাকার শেপের থাকে। আচ্ছা, আরেকটা ডিফারেন্স কি এখানে, আমি একটা ডিফারেন্সের কথা তোমাদেরকে বলছিলাম, সেই ডিফারেন্সটা হচ্ছে তোমার যে কি, সেই ডিফারেন্সটা কি বলো, যে নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল এগুলোকে গ্রেনুলোসাইট বলা হয়, মানে এগুলোর মধ্যে দানাদার কণা থাকে। সো কালারটা তীব্র না, তীব্র কোনো কালার, ওকে এটা দেওয়া যায়। এই দেখো এটার মধ্যে দানা থাকে, এরকম দানা থাকে, এর মধ্যে এরকম দানা থাকে, এরকম দানা থাকে। আচ্ছা, কিন্তু এই যে মোনোসাইট এবং লিম্ফোসাইটের মধ্যে কোনো প্রকার দানা থাকে না। আচ্ছা, প্রত্যেকটার কাজ কি কি আমি বলি। এই যে যেই একটা জীবাণু যখন ঢুকে, তখন এই নিউট্রোফিল আর মোনোসাইট কি করে, এরা ওই জীবাণুটাকে খেয়ে ফেলে। এই যে নিউট্রোফিল আর ইওসিনোফিল, যে নিউট্রোফিল আর ইওসিনোফিল, সরি নিউট্রোফিল আর ইওসিনোফিল না, নিউট্রোফিল আর এই যে মোনোসাইট, যেটা পরবর্তীতে ম্যাক্রোফেজে কনভার্ট হয়। ম্যাক্রোফেজ মানে কি আমি বলি, যখন একটা জীবাণু আসে, ধরো এটা হচ্ছে তোমার এটা হচ্ছে তোমার একদিক দিয়ে রক্তনালী গেছে, সো রক্তনালী যাওয়ার পরে এদিকে হচ্ছে তোমার একটা কোষ আছে, হ্যাঁ, এদিকে ধরো কোনো একটা জীবাণু আসছে। জীবাণু যখন আসবে তখন সামহাও জীবাণু থেকে কিছু সাবস্টেন্স প্রোডাকশন হবে, যেটা রক্ত বুঝতে পারবে, বুঝতে পারার পরে রক্তনালীর ভিতরে
নর্মালি এগুলো তো রক্তনালীর ভিতরে থাকে, কারণ এটা তো রক্তকণিকা। সো রক্তনালীর ভিতরে যেই তোমার মনোসাইট আছে, সেই মনোসাইটটা কী করবে, এই রক্তনালীর ভেদ করে, প্রাচীর ভেদ করে সে এই টিস্যু রসে চলে আসবে। এই যে এটা হচ্ছে টিস্যু রস, টিস্যু রসে চলে আসবে। দেখো এই টিস্যু রসে চলে আসবে, এই যে টিস্যু রসে চলে আসবে। সো এই যে টিস্যু রসে চলে আসার পরে দেখো সিম্পল কনসেপ্ট, ধরো তোমার সামনে একটা শত্রু আসছে একটা টাইমে, বা তোমরা একটা জিনিস দেখছো কিনা, ওই যে সমস্ত মুরগি ধরো যে বাচ্চা নিয়ে বসে, ওই সমস্ত মুরগির সামনে গেলে দেখবা পাখাগুলো এরকমভাবে দিয়ে দেয়, পাখাগুলো এরকমভাবে দিয়ে ও বড় হয়ে যায়, অনেক অনেক বড় বোঝানোর ট্রাই করে নিজেকে, যে ও নিজে অনেক বড়। সজারও সেম, এটা একটা ওদের ডিফেন্স মেকানিজম। সজারুকে যখন তুমি টাচ করবা তখন দেখবো যে কাঁটাগুলো এরকমভাবে বের করে দিবে। আবার ময়ূর যখন তোমার ওইরকম করবে, ভয় পাবে তখন, বা ওর যখন হবে তখন সেরকমভাবে মেলায় দিবে। সো মুরগির কথাটাই ধরো, তার পাশে যখন একটা পটেনশিয়াল শত্রু আসতেছে তখন সে ট্রাই করতেছে তাকে বড় দেখানোর, তাই না? সে পাখাগুলা মেলায় দিতেছে, সে ট্রাই করতেছে তাকে বড় দেখানোর। সো এটা সেলুলার লেভেলেও ঘটে, যখন এখানে এই যেই মনোসাইটটা যেটা সেলের ভিতর ছিল, যেটা রক্তনালীর ভিতর ছিল, এন্ডোথেলিয়ামের ভিতর ছিল, এটা যখন টিস্যু রসে চলে আসলো, এটা কেন চলে আসলো টিস্যু রসে? যেন এই জীবাণুটাকে মারা যায়। এবং এই যে জীবাণুটাকে মারতে যাবে, জীবাণুটাকে মারার আগে ধরো তোমাকে মুরগিটা মারার আগে কী করবে, মুরগি নিজেকে দেখাবে যে সে অনেক বড়। সো এই যে মুরগিটা দেখাবে সে অনেক বড়, এখানেও সেলটা কী করবে, তার যে এই যে বৃদ্ধিটা, ওই সেলটাও কী করবে, এই সেলটাকে অ্যাটাক করার আগে, অর্থাৎ এই যে ব্যাকটেরিয়াটা আছে সেই ব্যাকটেরিয়াটাকে অ্যাটাক করার আগে সে তার শেপ 5 গুণ বাড়ায় ফেলবে। ধরো যে সে এতটুকু ছিল, সে আরও অনেক বড় হয়ে যাবে, আরও অনেক বড় হয়ে যাবে। এতটুকু ছিল, সে এতটুকু হয়ে যাবে। তো এই যে এতটুক থেকে এতটুক হয়ে যাওয়া, তখন সে অনেক বড় একটা কোষে রূপান্তরিত হবে। এবং বড় মানে হচ্ছে ম্যাক্রো, দেখো ছোট মানে হচ্ছে মাইক্রো, ছোট মানে হচ্ছে মাইক্রো মানে ছোট, আর ম্যাক্রো মানে হচ্ছে বড়, ঠিক আছে? এবং ম্যাক্রো, এবং সে কি করবে, এই যে ম্যাক্রো যেটা হইলো, অনেক বড় যেটা হইলো, ধরো এটা হচ্ছে ব্যাকটেরিয়া, এটা হচ্ছে ব্যাকটেরিয়া, এবং এই যেই মনোসাইটটা যেটা আসলো সেটা অনেক বড় হয়ে গেল, এবং সেটা এখন কি করবে, এই যে অনেক সে বড় হয়ে গেল, এবং বড় হয়ে সে কী করবে, এই যেই তোমার জীবাণুটাকে আছে সেই জীবাণুটাকে সে খেয়ে ফেলবে, খেয়ে সে জীবাণুটাকে মাইরা ফেলবে। সো এই যে একটা খেয়ে ফেলাটা, এটাকে বলা হয়, বায়োলজিক্যাল টার্মটা হচ্ছে ফেজ। ফেজ মানে হচ্ছে টু ইট, ফেজ মানে কি টু ইট। সো এই যেই তোমার ম্যাক্রো, এটাকে তখন বলা হবে ম্যাক্রোফেজ। ম্যাক্রোফেজ কেন বলা হবে, দেখো ম্যাক্রো মানে হচ্ছে বড় হয়ে গেছে, সে অনেক বড় হয়ে গেছে, আর ফেজ মানে হচ্ছে সে কী করতেছে, জীবাণু খাচ্ছে, জীবাণু ভক্ষণ করতেছে। সো এটাকে বলা হয় ম্যাক্রোফেজ। এবং এই যে জীবাণুটাকে খেয়ে ফেলা, জীবাণুটাকে খেয়ে ধ্বংস করে ফেলা, এবং সে জীবাণুটাকে খেয়ে ধ্বংস করে এদিক দিয়ে মানে জাস্ট ওয়াস্টেবল প্রোডাক্টসগুলোকে বের করে দেওয়া, এই যে জীবাণুটাকে খেয়ে ফেলা, এটাকে বলা হয় যে তোমার ফেগোসাইটোসিস। দেখো ফেগো মানে হচ্ছে টু ইট, সাইটোসিস যেটা সেল করতেছে, সিস মানে একটা প্রসেস, এটাকে প্রসেস, যে প্রসেসের মাধ্যমে সেলগুলো কী করে ওই জীবাণুটাকে খেয়ে ফেলে, তো ফেগোসাইটোসিস। সো এই যে ফেগোসাইটোসিস, এই ফেগোসাইটোসিস করা হচ্ছে তোমার নিউট্রোফিল এবং মনোসাইট। বাট মনোসাইট ফেগোসাইটোসিস করার আগে তার শেপটা 5 গুণ থেকে 7 গুণ বাড়ায় আনে, এবং সে একটা ম্যাক্রোফেজে কনভার্ট হয়ে যায় বা ম্যাক্রোসাইটে কনভার্ট হয়ে যায়, যেটা পরবর্তী দিকে জীবাণুটাকে খেয়ে ফেলে, এবং জীবাণুটাকে কিন্তু নিউট্রোফিলও খাইতে পারে। সো এই নিউট্রোফিল এবং মনোসাইট কী করে, নিউট্রোফিল এবং মনোসাইট তারা কি করে, তারা হচ্ছে তোমার ফেগোসাইটোসিস করে। আচ্ছা, আর এখানে যেই তোমার ইওসিনোফিল আছে, সেই ইওসিনোফিল নর্মাল ব্যাকটেরিয়া ভাইরাসকে অ্যাটাক করে না, অ্যাটাক করে হচ্ছে তোমার নর্মালি যেই কৃমি আছে না, তোমার শরীরে যদি কোনো কৃমি থাকে তখন সেটা এই ইওসিনোফিল ওই কৃমিগুলোকে অ্যাটাক করবে, কৃমিগুলোকে অ্যাটাক করে মেরে ফেলার ট্রাই করবে। আচ্ছা, আর লিম্ফোসাইট ঠিক এরকম অ্যান্টিবডি প্রোডাকশন করে, যে অ্যান্টিবডিটাও জীবাণু মারে। অ্যান্টিবডি কি এটা এখনই বুঝবা না, আমাদের এইচএসসিতে লেকচার আছে ডিটেলস, অ্যান্টিবডি কি এখনই বুঝবা না। আচ্ছা, আর বেসোফিলটা কি করে, দেখো বেসোফিলটা খুব স্পেশাল একটা ইম্পর্টেন্ট জিনিস উৎপন্ন করে, সেটার নাম হচ্ছে হ্যাপারিন। বেসোফিলটা কি উৎপন্ন করে ভাই, হ্যাপারিন উৎপন্ন করে। বেসোফিলটা কি উৎপন্ন করে, হ্যাপারিন উৎপন্ন করে। দেখো লিখে নাও, বেসোফিলটা কি উৎপন্ন করে, হ্যাপারিন উৎপন্ন করে। বেসোফিলটা হ্যাপারিন উৎপন্ন করে, হ্যাপারিন। ভাই হ্যাপারিন জিনিসটা কি, আমি তোমাকে একটা কথা বলি। দেখো
তুমি যখন গরু জবাই করছো তখন দেখছো না রক্তটা বাতাসের সংস্পর্শে আসার পর একটু পরে রক্তটা জমাট বেঁধে গেছে। তোমার কাছে কখনো কোনো কোশ্চেন মনের মধ্যে কোশ্চেন জাগছে কিনা এই যে রক্তটা যেটা তোমার আলটিমেটলি কিসের মধ্যে ছিল, যেটা তোমার আলটিমেটলি গরুর দেহের ভিতরে ছিল তখন জমাট বাঁধে নাই, কিন্তু বাহিরে আসার সাথে সাথে জমাট বেঁধে গেছে, সেটার কারণটা কি? তাইলে কোন ফ্যাক্টরটা সেই রক্তটাকে দেহের ভিতরে জমাট বাঁধা থেকে বিরত রাখে? সেই ফ্যাক্টরটা হচ্ছে, সেই সাবস্টেন্সটা হচ্ছে সেই হ্যাপারিন। এই হ্যাপারিন কী করে? তোমার আলটিমেটলি এই রক্তটাকে আমাদের বডির ভিতরে তরল রাখে। এই হ্যাপারিনটা যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় তখন কিন্তু বডির ভিতরে রক্ত জমাট বাঁধা শুরু করবে এবং একজন মানুষ কিন্তু মৃত্যুর দিকে যাইতে থাকবে। আচ্ছা, তো আমাদের এখানে ডাব্লিউবিসি গেল। ডাব্লিউবিসির পরে আমাদের কি আছে দেখো, ডাব্লিউবিসির পরে আছে আমাদের প্লেটলেটস বা অনুচক্রিকা। সো অনুচক্রিকা আলটিমেটলি যেটা হয় সেটা হচ্ছে অনুচক্রিকা মেইন যে কাজটা করে সেটা হচ্ছে রক্ত জমাট বাঁধাটা, রক্ত জমাট বাঁধার কাজ করে। এখন রক্ত জমাট বাঁধার কাজটা কীভাবে করে তোমার সেই জিনিসটা আমি বোঝাই। দেখো রক্ত জমাট বাঁধার কাজটা কীভাবে করে সেই জিনিসটা আমি তোমার বোঝাই। রক্ত জমাট বাঁধার কাজটা কীভাবে করে, ধরো এটা হচ্ছে একটা রক্তনালী, এটা হচ্ছে একটা রক্তনালী, আর একটু বড় করে দেখাইতে, এটা হচ্ছে একটা রক্তনালী, এবং এদিকে হচ্ছে রক্তনালীগুলো কোষ দ্বারা গঠিত, যেগুলোকে বলা হয় এন্ডোথেলিয়াম। এন্ডোথেলিয়ামগুলো আমার মধ্যে আবার এরকম আছে। আচ্ছা, সো কখনো কখনো কি হয়, ধরো এই রক্তনালিকার ভিতর দিয়ে তোমার বিভিন্ন সেলগুলো যাইতেছে, যেমন আরবিসি যাইতেছে এদিক দিয়ে, আরবিসি যাইতেছে, তারপরে ধরো যে তোমার ডাব্লিউবিসি যাইতেছে, তাই না? ডাব্লিউবিসি যাইতেছে, বিভিন্ন ধরনের ডাব্লিউবিসি যাইতেছে, ঠিক আছে? বিভিন্ন ধরনের ডাব্লিউবিসি যাইতেছে, ঠিক আছে? আর ধরো যে অনুচক্রিকা যাইতেছে, অনুচক্রিকাটাকে আমরা নাম দিলাম, অনুচক্রিকা দিলাম হচ্ছে এরকম শেপের অনুচক্রিকা যাইতেছে, এটা রক্তের ফ্লো হইতেছে, এরকমভাবে যাইতেছে। আচ্ছা, ধরো তোমার কোনো একটা হাতের অংশ কেটে গেল মানে কি, ওইদিকে যদি রক্তনালী কাটা পড়ে তখন এই রক্তনালীর এই সাইডটা ধরো যে কাটা পড়ে গেছে, রক্তনালীর এই সাইডটা ধরো যে কাটা পড়ে গেছে, সরি, রক্তনালীর এই সাইডটা ধরো যে কাটা পড়ে গেছে। তো যখন রক্তনালীর এই সাইডটা কাটা পড়ে যাবে তখন কি হবে বলো তো? তখন কি হবে? তখন আলটিমেটলি এখানে তোমার রক্ত বের হয়ে পড়বে, তাই না? রক্তপাত হবে। তো এই যে এখান দিয়ে রক্তপাত হবে, এই রক্তপাতটাকে বন্ধ করতে সাহায্য করে হচ্ছে সেই অনুচক্রিকা। অর্থাৎ অনুচক্রিকা কি করে, এই সাইডটাতে, ঠিক এই সাইডটাতে রক্তটাকে তরল না রেখে রক্তটাকে জমাট বাঁধায় ফেলবে। কীভাবে আমি তোমাকে জিনিসটা বোঝাই। দেখো প্রথমে কি হবে আলটিমেটলি এই যে রক্তটা এখানে যাইতেছে না, এখানে যে অনুচক্রিকা আছে না, সেই অনুচক্রিকা এসে বসবে, এবং অনুচক্রিকা আরও কয়েকটা এখানে বসবে এরকমভাবে। অনুচক্রিকা এরকমভাবে বসে এটার একটা বেজ দিবে যেন রক্তটা বের না হতে পারে। অনুচক্রিকা এরকমভাবে একটার উপর একটা এরকম ক্লাম্প করে বসে যাবে। ক্লাম্প করে বসে যাওয়ার পরে অনুচক্রিকাগুলো কি করবে, তোমার একটা ফ্যাক্টর রিলিজ করবে যেটার নাম হচ্ছে তোমার থ্রম্বোপ্লাস্টিন। এই থ্রম্বোপ্লাস্টিন কি করবে, রক্তে কিছু ফ্যাক্টর আছে যেগুলো ফ্যাক্টরগুলো ঘুমায় থাকে, নর্মালি ঘুমায় থাকে ফ্যাক্টরগুলো। এই থ্রম্বোপ্লাস্টিন ফ্যাক্টরটা কি করে, ধরো যে থ্রম্বোপ্লাস্টিন হচ্ছে ঠিক এরকম টাইপের একটা ফ্যাক্টর, যেটা এই ঘুমন্ত ব্যক্তিটাকে, ধরো এরকম ঝাড়ুর মতো কিছু একটা ঘুমন্ত ব্যক্তিটাকে যখন এরকমভাবে দেয় তখন ঘুমন্ত ব্যক্তি জেগে ওঠে। তো থ্রম্বোপ্লাস্টিন কি করে, তোমার এখানে আসে এবং এইটার নাম হচ্ছে প্রোথ্রম্বিন। এই প্রোথ্রম্বিনকে জাগায় দেয়। এই প্রোথ্রম্বিন যখন জেগে যায় তখন এটার নাম আমরা বলি, তখন সেটার নামটা আমি বলি থ্রম্বিন। তখন সেটার প্রোথ্রম্বিন, সেটার নামটা আমি বলি থ্রম্বিন। আচ্ছা, এই থ্রম্বিন কি করে, আরও একটা ঘুমায় থাকে ফ্যাক্টর এরকম, যেটার নাম হচ্ছে ফাইব্রিনোজেন। এটা মন খারাপ ঘুমায় রয়েছে, যেটার নাম হচ্ছে ফাইব্রিনোজেন। তো এই থ্রম্বিন কি করে, এই ফাইব্রিনোজেন যেটা আছে, এই ফাইব্রিনোজেনকে ঘুম থেকে জাগায় দেয়। সো ফাইব্রিনোজেন যখন ঘুম থেকে জাগে তখন ফাইব্রিনোজেন কি করে, ফাইব্রিনোজেন তার ধরো যে এদিক দিয়ে, মুখের ওই দিক দিয়ে ধরো যে বিভিন্ন ফাইবার ছাড়ে। ফাইবার চিনো না?
অর্থাৎ এই যে এদিকে বিভিন্ন ফাইবার ছাড়ে, ফাইবার মানে এরকম সুতার মতো অংশ ছাড়ে, সুতার মতো অংশ ছাড়ে কী করে, এদিকে যে অনুচক্রিকাগুলো বসছিল সেই অনুচক্রিকাগুলোকে স্টিচ করে দেয়, ধরো সেলাই করে দেয় টাইপ, স্টিচ করে দেয়, এগুলো ফাইবারগুলো এদিকে বসে যায়। ফাইবারগুলো থেকে বসে গেলে আলটিমেটলি সেই রক্তের চাপে তখন অনুচক্রিকাগুলো বের হইতে পারে না, আলটিমেটলি অনুচক্রিকাটা এখানে থেকে যায় এবং স্থায়ী হয়ে যায়, এবং এখানে যে রক্তের যেই তোমার আলটিমেটলি স্থানটাতে যেটা রক্ত বের হয়ে যেত সেই রক্তটা এখন আর বের হইতে পারে না, তখন আমরা বলি যে এই সাইডটাতে রক্তটা জমাট বেঁধে গেছে। তাহলে দেখো কী হয়, প্রথমে অনুচক্রিকাগুলো বসে, অনুচক্রিকাগুলো বসার পরে অনুচক্রিকাগুলো একটি ফ্যাক্টর রিলিজ করে যেটা নাম হচ্ছে থ্রম্বোপ্লাস্টিন। সেই থ্রম্বোপ্লাস্টিন কী করে, প্রোথ্রম্বিনকে থ্রম্বিনে কনভার্ট করে। এই থ্রম্বিন কী করে, এই ফাইব্রিনোজেনকে ফাইব্রিনে কনভার্ট করে। এই ফাইব্রিন কী করে তখন তোমার ফাইব্রিনোজেনকে ফাইব্রিনে কনভার্ট করে। এই ফাইব্রিন কী করে, তোমার ফাইবার উৎপন্ন করে দেয়, যেটা দিয়ে এখানে তোমার রক্ত জমার বাঁধার প্রক্রিয়াটা হয়। ঠিক আছে, বুঝতে পারছো? তো এটা হচ্ছে আমাদের রক্তের বেসিক। আজকে রক্তের বেসিক নিয়ে আর কোনো কিছু পড়াবো না, ঠিক আছে, আর কোনো কিছু পড়াবো না। আমরা হচ্ছে তোমার তারপর হচ্ছে ব্লাড গ্রুপ পড়াবো, রক্তের ব্লাড গ্রুপ, তারপর হচ্ছে হৃৎপিণ্ডের গঠন, অনেকগুলো লেকচার লাগবে আমাদের সময় আস্তে আস্তে। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং।